সারা রাত নেশা করে বেঘরে ঘুমাচ্ছে জাংকুক। হঠাৎ বাইরের সরগোল চিৎকার চেঁচামেচির আওয়াজে ঘুম ভেঙে যায়। শোয়া থেকে উঠবে এমন সময় তার মনে হচ্ছে তার উপর কেউ ভারী কিছু রেখেছে। সেদিকে খেয়াল করতে দেখতে পায় একটা মেয়ে তার বুকের উপর শুয়ে ঘুমোচ্ছে। আশ্চর্যের বিষয় হলো উভয় শরীরেই কাপড়ের ছিটে ফোটাও নেই। জাংকুক সজোরে ধাক্কা দিয়ে মেয়েটিকে নিজের উপর থেকে সরিয়ে দেয়। দু হাত মাথা দিয়ে চিন্তা করে কালকে রাতের ঘটনা। অতঃপর মনে পড়তেই বাঁকা হাসে। এত জোরে ধাক্কা দিয়েছে জাংকুক যে মেয়েটিকে ফ্লোরে পড়ে যায়। হঠাৎ আক্রমণে তা সামলাতে না পেরে টেবিলের কোনায় বাড়ি খেয়ে ফ্লোরে পড়ে। উচ্চ আওয়াজে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ, আপনার সাহস কি করে হয় এই কিপটেমের উপর হাত তোলার? জাংকুক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, এই মিস, নিজের দিকে একবার তাকান। শত হোক আমি একজন ছেলে মানুষ, নিজেকে আর কতক্ষণ কন্ট্রোল করতে পারবো? এত হট কিছু চোখের সামনে থাকলে মন তো বাজে কিছু চাইবে। নিজের দিকে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে চাদর টেনে নিজের শরীর ঢেকে নেয়। নিজের অবস্থা দেখে ঝিম মেরে বসে ভাবতে থাকে সে এখানে এই অবস্থায় কি করে এলো। কাল রাতে সবিনের সাথে ব্রেকআপ করে বাড়ি গিয়েছিল ইউজনের সাথে দেখা করতে। তারপর কি হলো কিছুই মনে আসছে না। দু হাতে মাথা চেপে ধরে মনে করার চেষ্টা করছে। বাড়ি এসে একটা সফট ড্রিঙ্কস নিয়েছিল তারপর আর কিছুই মনে পড়ছে না। জাংকুক শাওয়ার নিয়ে বের হয়ে তেকে বলে, এই মিস, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসুন, এখনো অনেক নাটক বাকি। জাংকুক কি বলছে কিছুই বুঝতে পারছে না। জাংকুককে বলল, আগে আমার প্রশ্নের উত্তর দিন, আমি এখানে কিভাবে এসেছি আর আপনার সাথে এই অবস্থা এখানে কেন? আপনি আমার সাথে কি করেছেন? জাংকুক সোফায় পায়ের উপর পা তুলে বলে, টাকা কি কম হয়ে গেল নাকি? টাকা আরও লাগলে বলতে পারেন, বাড়িয়ে দেব। তবুও এসব ফালতু প্রশ্ন করে আমার টাইম ওয়েস্ট করবেন না। জাংকুকের কথা শুনে তের মাথায় রক্ত উঠে গেল। কোনো রকম চাদরটা গায়ে জড়িয়ে জাংকুকের কলার চেপে ধরে বলে, আমার মান সম্মান ইজ্জত সব শেষ করে টাকার গরম দেখানো হচ্ছে? কেন করলেন এমন? আমি আমার বাবা মাকে এখন মুখ দেখাবো কি করে? তের কথা শুনে জাংকুক হা হয়ে যায়। কি বলে এই মেয়ে? নিজে টাকার জন্য আসলো, আবার নিজেই সম্মানের কথা বলে। জাংকুক নিজের কলার তের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, একদম বাড়াবাড়ি করবেন না। আপনাদের মতো মেয়েদের আমাদের চেনা আছে, সামান্য কয়টা টাকার জন্য নিজেকে বিক্রি করে দিয়ে আবার ইজ্জতের কথা বলে। আপনার সৌভাগ্য যে জিওন জাংকুক আপনার সাথে বেড শেয়ার করেছে। এই জিওন জাংকুকের এক ইশারায় মেয়েদের লাইন লেগে যায়। সো নিজেকে ঠিক করুন আর নিজের চরিত্রকেও ঠিক করুন। জাংকুক বিছানার দিকে এক পলক তাকিয়ে বলে, বিছানার চাদরে ছোপ ছোপ রক্তের দাগ। বাই দ্য ওয়ে, আপনি এই প্রফেশনে নতুন মনে হয়, তা কিসের অভাবে এই প্রফেশন বেছে নিলেন? দেখতে তো ভদ্র ঘরের মেয়েই মনে হয়। জাংকুকের কথা শুনে তের মাথায় রক্ত উঠে গেছে। কিছু সময় চুপ থেকে ভাবছে এই ছেলে কখন থেকে আবল তাবল বকছে। তেকে চুপ থাকতে দেখে জাংকুক বলে, এখন তো ভালো ফ্যামিলির মেয়েরাও এসব করে বেড়ায়। সো ড্রামা বন্ধ করে চুপচাপ ফ্রেশ হয়ে আসুন। নিজের নামে এত বাজে কথা সহ্য করতে না পেরে হাতের সামনে থাকা ফ্লাওয়ার বাসটা তুলে নিয়ে জাংকুকের সামনে গিয়ে এসে বলে, আর একটা বাজে কথা বলে মেরেই ফেলবো আপনাকে, অসভ্য বাজে লোক। জাংকুক তের হাত শক্ত করে চেপে ধরে বলে, সহ্য করছি দেখে মাথা চড়ে বসেছেন। জাংকুক তের হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে এসে তেকে বাথটাবে ফেলে দিয়ে বলে, চুপচাপ ফ্রেশ হয়ে আসুন। আর হ্যাঁ, এখানে যে লাল শাড়িটা আছে এটাই পরবেন। যদি 10 মিনিটের বেশি টাইম ওয়েস্ট করেন তো আমি এসে আপনাকে ফ্রেশ করাবো। যদি আমার হাতে ফ্রেশ হতে না চান তো হারি আপ। তবে আপনি চাইলে আমি রাজি আছি। যা দেখার কাল রাতেই তো দেখা হয়ে গেছে, নতুন করে আর লজ্জা পাওয়ার কি আছে? এক চোখ টিপ দিয়ে বলে। বিড়বিড় করে বলে, অসভ্য লোক একটা, আগে ফ্রেশ হয়ে আসি তারপর দেখাচ্ছি এই কিমতেও কি জিনিস। আর কোনো কথা না বলে ওয়াশরুমের দরজা বন্ধ করে শাওয়ারের নিচে দাঁড়ায়। পানির ফোঁটা শরীরে পড়তেই শরীর বিভিন্ন অংশে জ্বলে ওঠে। গায়ের চাদরটা সরিয়ে আয়নায় তাকাতেই নিজের শরীরের ক্ষতগুলো দেখে হতভম্ব হয়ে যায়। এসব চিহ্ন দেখে তের বুঝতে বাকি নেই তার সাথে কি হয়েছে। নিজেকে নিজের ধিক্কার জানায়। এতদিনের আগলে রাখা তার সতীত্ব এক রাতে শেষ করে দিল। অথচ সবিনের সাথে 3 বছরের রিলেশন, কোনো দিন সবিনকে জড়িয়ে পর্যন্ত ধরেনি। এসব ভেবে তের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ফ্রেশ হয়ে কোনো রকম শাড়ি পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে।
কেননা তে শাড়ি পরতে পারে না। তেকে দেখে জাংকুকের যেন হুঁশ নেই। জাংকুক এক ধ্যানে তের দিকে তাকিয়ে আছে। তেকে দেখে মনে হচ্ছে সদ্য ফোটা গোলাপ ফুল, যা বৃষ্টিতে ভিজে নিজের সৌন্দর্য বৃদ্ধি করেছে কয়েক গুণ। তের চোখ দিয়ে টপ টপ করে মুক্ত দানার মতো পানি ঝরছে। ফর্সা শরীরে অনেকটাই বিদ্যমান, গোলাপি ঠোঁট জোড়া তীর করে কাঁপছে। জাংকুক ধীরে ধীরে তের দিকে এগোচ্ছে। তে এক পা করে পিছিয়ে যাচ্ছে। হঠাৎ দেয়ালের সাথে তের পিঠ ঠেকে যায়। তে সরে আসতে চাইলে জাংকুক দেয়ালের দুপাশে হাত রেখে তেকে আটকে দেয়। নেশা ভরা চোখে জাংকুক তের দিকে তাকিয়ে আছে। জাংকুক আস্তে আস্তে তের ঠোঁটের দিকে এগিয়ে যায়। তের বুকের ভিতর দ্রুম দ্রুম শব্দ হচ্ছে। এত দ্রুত হার্টবিট ওটা নাম করছে যেন তে এখন মরেই যাবে। ভয়েতে চোখ খিচে বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই তের চোখের সামনে সবিনের মুখটা ভেসে ওঠে। 3 বছরের রিলেশনশিপ এক নিমেষে শেষ করে দিল। আদৌ সবিন কি তাকে ভালোবেসেছিল? সবিনের কথা মনে হতেই তে হুট করে চোখ খুলে ফেলে। তের চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। এই মুহূর্তে জাংকুকের মনে হচ্ছে তের চোখ দিয়ে মুক্ত দানা ঝরছে। কেউ কাঁদলে যে তাকে এত সুন্দর লাগতে পারে জাংকুকের জানা ছিল না। শরীরে বিদ্যমান অংশগুলোতে বিন্দু বিন্দু পানি জমে আছে, যা জাংকুককে আরো নেশা দূর করে তুলেছে। আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি জাংকুক। তে প্রথম মেয়ে যাকে জাংকুক বেড পার্টনার করেছে। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে জাংকুক তের দিকে। মনে মনে ভাবছে, এই মেয়ে সত্যি এত সুন্দর নাকি আমার ভ্রম? দুধের আলতা গায়ের রং, কোমরের নিচ পর্যন্ত ঘন কালো চুল, টানা টানা চোখ। এতক্ষণ জাংকুক একা তাকিয়ে থাকলো। এবার তেও জাংকুকের চোখে চোখ রাখে। তবে তের চোখ এক মুহূর্তে অনুভূতি শূন্য। তের চোখে রয়েছে এক রাশি লজ্জা, ভয় ও সামনে থাকা ব্যক্তির জন্য ঘৃণা। জাংকুক আর তের 4 চোখের মিলন হচ্ছে। একজনের চোখে দুঃখ তো অন্যজনের চোখে নেশা। জাংকুক নিজের মধ্যে নেই। তের গোলাপি ঠোঁট জোড়া তাকে তীব্রভাবে টানছে। তে চোখ বন্ধ করে চেঁচিয়ে বলে ওঠে, একদম আমার কাছে আসবেন না, আমি কিন্তু চিৎকার করব। তের কথা যেন জাংকুক শুনতেই পায়নি। জাংকুক তের 2 হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল ডুবিয়ে দিয়ে তেকে আটকে দেয়। তে কিছু বলবে তার আগে জাংকুক তের ঠোঁট তার ঠোঁটে মিশিয়ে দেয়। এমন হঠাৎ হওয়ায় তে বরফের মতো জমে গেছে। যখন বুঝতে পারলো তার সাথে কি হচ্ছে, তখন ছোটার জন্য নড়াচড়া করতে লাগলো। জাংকুক তের ঠোঁট ছিঁড়ে দিয়ে কানের কাছে মুখ এনে বলে, তোমার ঠোঁটের স্বাদ সত্যি অমৃত, আই লাইক দিস। জাংকুকের হাত কিছুটা আলগা হতেই তে জাংকুককে নিজের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দেয়। তবে ফলাফল শূন্য, কেননা তৎক্ষণাৎ জাংকুক তেকে এক টান দিয়ে নিজের বাহুতে আগলে নেয়। জাংকুকের জিম করা বডি, লম্বা 6 ফুট, এমন হাতের কাছে তে নিতান্তই মশা। তে জাংকুককে বলে, আমাকে ছেড়ে দিন, নয়তো এর পরিমাণ ভালো হবে না। জাংকুক তের কথা পাত্তা না দিয়ে তের শরীরে পেঁচিয়ে রাখা শাড়িটা খুলে নেয়। তে 2 হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। জাংকুক ডোন্ট কেয়ার ভাব নিয়ে শাড়িটা ঠিক করে পরিয়ে দিয়ে বলে, কেমন মেয়ে তুমি, ঠিক মতো পরতে পারো না শাড়ি, আসলেই তুমি আনাড়ি বলে মৃদু হাসে। জাংকুকের হাসি দেখে তের গা জ্বলে যাচ্ছে। জাংকুক একটা বক্সের ভেতর থেকে কিছু গহনা নিয়ে তেকে পরিয়ে দিচ্ছে। তে বিরক্ত হয়ে বলে, কি করতে চাইছেন আপনি? আরে এর বাইরে কিসের এত চেঁচামেচি? জাংকুক তেকে বলে, তোমাকে কাই সবটা বুঝিয়ে বলেনি? এই কাই আবার কে, আর কি বুঝিয়ে বলবে? আপনি প্লিজ আমাকে একটু সব বুঝিয়ে বলবেন। জাংকুক রাগে চোয়া শক্ত করে নিজের ফোন বের করে কাউকে কল করে। কয়েক সেকেন্ডের ভিতরে রুমে একটা ছেলে আর সাথে একটা মেয়ে প্রবেশ করে। জাংকুক কায়ের দিকে রাগে চোখে তাকিয়ে বলে, তোকে আমি কি বলেছিলাম আর তুই কি করেছিস? কাই ভয়ে ঢোক গিলে বলে, আসলে স্যার একটা ভুল হয়ে গেছে। আমি যেই মেয়েকে কন্ট্যাক্ট করেছি সেই মেয়ের পরিবর্তে অন্য একটা মেয়ে চলে এসেছে। তে সামনে তাকিয়ে হতবাক হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলে, ইয়ংজুন তুই? ইয়ংজুনকে আঁকড়ে ধরে দুপুরে কেঁদে ওঠে। ইয়ংজুন তেকে বসে শান্ত হতে কেঁদে কেঁদে বলে, আমার সব শেষ হয়ে গেল রে, আমি কোন মুখে বাবার সামনে দাঁড়াবো? জাংকুক তেকে নিজের দিকে ঘুরিয়ে বলে, এসব মেলোড্রামা বন্ধ করো, এখন এসবের সময় নেই। বাহিরে প্রেস মিডিয়া সব ওয়েট করছে, সো যা হবে চুপচাপ মেনে নাও, তাছাড়া তোমার কাছে আর কোনো অপশন নেই। তে জাংকুকের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, আমি আপনার কোনো কথাই শুনবো না। আপনি আমার যা
ক্ষতি করার করেছেন, আর কিছু করার সুযোগ আপনাকে দেব না। জাঙ্কুক তের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে কানে কানে বলে, কাল রাতে আপনার আর আমার মাঝে যা হয়েছে সব রেকর্ড করা আছে। সো সোজা আঙুলে ঘি না উঠলে আমাকে তো আঙুল বাঁকা করতেই হবে। তে ক্ষীণ দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে বলে, পরবর্তী নাটকের জন্য তৈরি তো, নাকি আমাকে অন্য রাস্তা অবলম্বন করতে হবে? তে চোখ বন্ধ করে বলে ওঠে, আপনি যা বলবেন তাই করব। জাঙ্কুক হেসে বলে, গেট রেডি। যা হবে হাসি মুখে মেনে নিবে, এমন ভাব করবেন যাতে সবাই মনে করে মেড ফর ইচ আদার। 5 মিনিটের মধ্যে নিজেকে তৈরি করো। এইদিকে টিভিতে নিউজ হচ্ছে, বিশিষ্ট শিল্পপতি সুগার একমাত্র ছেলে জিওন জাঙ্কুকের গোপন বিয়ে। কি এমন হলো যে জিওন জাঙ্কুকের মতো স্বনামধন্য একজন বিজনেসম্যান গোপনে বিয়ে করলেন? আর কে বা সেই মেয়ে? জানতে হলে চোখ রাখুন আমাদের নিউজের সাথে। জাঙ্কুক কাইকে বলল, বাহিরে যাও, আমি ওকে নিয়ে আসছি। ওয়েট, এখানে একটু বলে রাখছি, ইয়ঞ্জনের ক্যারেক্টারটা হচ্ছে মেয়ে ক্যারেক্টার। ইয়ঞ্জন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। নিজের ভুলের জন্য তার বেস্ট ফ্রেন্ডের জীবনটা এলোমেলো হয়ে গেল। ইয়ঞ্জন তের সামনে এসে তের হাত ধরে বলে, পারলে আমাকে ক্ষমা করে দিস। তের মস্তিষ্কে এই মুহূর্তে এ চিন্তা আসলো না, কেন ইয়ঞ্জন তার কাছে ক্ষমা চাইছে। জাঙ্কুক তের হাত ধরে বাইরে বের হলো। একবার তের কানের কাছে মুখ এনে বলল, মুখে হাসি থাকে যেন। জাঙ্কুক বেরিয়ে আসতেই চারদিক থেকে মিডিয়ার লোকেরা ঘিরে ধরলো। জাঙ্কুক একটা মাউথ স্পিকার নিয়ে বলল, রিল্যাক্স, আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি। তার আগে মিট মাই ওয়াইফ কিম তেও, ডটার অফ কিম নামজুন। টিভিতে নিউজটি দেখেই তের বাবা বুকে হাত দিয়ে তার ওয়াইফকে ডাকলেন। সাংবাদিকরা জাঙ্কুককে ঘিরে ধরে রেখেছে। জাঙ্কুক কাইকে কিছু একটা ইশারা করে। কাই জাঙ্কুকের ইশারা বুঝতে পেরে ক্যামেরার সামনে একটা ভিডিও অন করে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন হুজুর জাঙ্কুক আর তের বিয়ে পড়াচ্ছে। এতটুকু দেখিয়ে ফোনটা ক্যামেরার সামনে থেকে সরিয়ে নেয়। সাংবাদিক জাঙ্কুককে আবার প্রশ্ন করে, মিসেস কিম তেয়ংকে আপনি আগে থেকে চিনতেন নাকি? জাঙ্কুক হেসে বলে, আমরা অনেক আগে থেকে রিলেশনে আছি, বিয়েটা তো জাস্ট সামাজিক স্বীকৃতি মাত্র। আপনাদের আর কিছু জানার থাকলে আমার বিয়ে কায়ের কাছ থেকে জেনে নেবেন বলে তের হাত ধরে চলে যায়। এদিকে এই নিউজটা দেখে সবিনের মাথা খারাপ হয়ে গেছে। সবিন ভাবে, তার মানে তুমি আমাকে ঠকিয়েছো তে, এজন্য আমাকে ছেড়ে গেছো। তোমাকে তো আমি কিছুতেই সুখী হতে দেব না, তুমি আমার না হলে আর কারো হতে দেব না তোমাকে। এদিকে জাঙ্কুকের বাবা হাসপাতালে ভর্তি, তার অবস্থা ক্রিটিক্যাল। তের মা তেকে বাবার কল করে চলেছে, রিং হয়ে কেটে যাচ্ছে, রিসিভ হচ্ছে না। জাঙ্কুক তেকে গাড়িতে বসিয়ে দেয়। তে জাঙ্কুকের শার্টের কলার ধরে রেগে বলে, কিসের বিয়ে আর কিসের ভিডিও? কেন করছেন আমার সাথে এসব? আমি আপনার কি ক্ষতি করেছি? মিসেস কিম তেও, উফ সরি মিসেস জিওন, সত্যি কথা বলতে ইসলামী রীতিতে আপনার সাথে আমার বিয়েটা হয়েছে, তবে যদিও তখন আপনি হুঁশে ছিলেন না, তবে এখন আবার বিয়েটা হবে। হ্যাঁ, এটা সত্যি যে বিয়েটা অন্য কারোর সাথে হওয়ার কথা ছিল, কিন্তু কাকতালীয়ভাবে আপনার সাথে হয়ে গেল। নিজের কলার ছাড়িয়ে নিতে নিতে বলে, আই লাইক ইউর অ্যাটিটিউড। জিওন জাঙ্কুকের বউয়ের এইটুকু অ্যাটিটিউড থাকতেই হবে। তে মনে মনে ভাবে, এর সাথে কথা বলাই বেকার। আপনার ফোনটা দিন, বাসায় কথা বলবো, না জানি বাবা মা কতটা টেনশনে আছে। জাঙ্কুক তের দিকে ফোন বাড়িয়ে দিল। তে তার বাবা নাম্বারে কল দেয়, কিন্তু ফোনটা রিসিভ হচ্ছে না। তে করুণ দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, প্লিজ একবার আমাদের বাসায় নিয়ে যাবেন, আমি বাবা মাকে একবার দেখে চলে আসবো। জাঙ্কুক কিছু একটা ভেবে বলে, তার আগে আমাদের অফিসিয়ালি বিয়েটা কমপ্লিট করতে হবে। আর কি কি বাকি রেখেছেন আপনি? পুরো বাংলাদেশের প্রায় সব মানুষ হয়তো কিছু ঘন্টার মধ্যেই জেনে যাবেন, হয়তো বা এতক্ষণে নিউজটা ভাইরাল হয়ে গেছে। জাঙ্কুক তের সামনে কিছু পেপারস আর কলম দিয়ে বলে, সাইন করে দিন উইথাউট এনি কোশ্চেন। তে কোনো কথা না বলে সাইন করে দিল, আর মনে মনে ভাবলো, এত সহজ নয় কিম তেমকে ঘায়েল করা, এই সব কিছুর প্রতিশোধ তো আমি নেবই। জাঙ্কুক তের সামনে চুটকি বাজিয়ে বলে, কোথায় হারিয়ে গেলেন? তে কোনো কথাই বলে না, আপনার কথা মতো সাইন করে দিয়েছি, এবার আমাদের বাসায় নিয়ে চলুন। জাঙ্কুক কাইকে ফোন দেয়, কাই তোকে কি বলেছিলাম, এখন কি অবস্থা ওনার? ভাই, আপনি ভাবিকে নিয়ে তাড়াতাড়ি চলে আসেন, ভাবির বাবার অবস্থা বেশি ভালো না। জাঙ্কুক ওকে বলে ফোনটা কেটে দেয়। মিস কিম তেম, তোমার সাথে এসব করার কোনো ইচ্ছে ছিল না, তুমি নিজে এসেছো। মনে মনে জাঙ্কুক বলে, কি হলো, নিয়ে যাবেন তো নাকি? কিছু তো বলুন।
আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তে মনে মনে ভাবছে, আচ্ছা সবিন তো এতক্ষণে জেনে গেছে আমার বিয়ের কথা। সবিন কি বিশ্বাস করবে এসব কথা, নাকি ভুল বুঝবে আমাকে? সবিনের কথা মনে পড়তে চোখ দিয়ে অশ্রু ঝরছে। তে মনে মনে বলে, কেন ঠকালে আমার সবিন? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম, এখন তোমাকে ছাড়া কি করে থাকবো? তের চোখে পানি দেখে জাঙ্কুক গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করে, এনি প্রবলেম? তে কান্না ভেজা কণ্ঠে বলে, আপনি আমার লাইফের সবচেয়ে বড় প্রবলেম। এইদিকে রোজি সবকিছু ভাঙচুর করছে। জিয়ন জাঙ্কুকের বাবা এসে রোজিকে বলল, এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, এভাবে ভাঙচুর করে তো আর কিছু হবে না। আগেই বলেছিলাম জাঙ্কুককে যেভাবে হোক নিজের করে নাও, কিন্তু তুমি তো আমার কথাই শুনলে না। জাঙ্কুক হাসপাতালের সামনে গাড়ি থামাতেই তে বলে, আপনি হাসপাতালে কেন আসলেন? আমাদের তো বাসা যাওয়ার কথা ছিল। আপনার সমস্যা কোথায় সেটা বলেন তো, এত প্রশ্ন কেন করেন? আমাদের বিয়ের খবরটা হয়তো বা আপনার বাবা জেনে গেছে, তাই মেবি হার্ট অ্যাটাক করেছে, তবে চিন্তার কিচ্ছু নেই। আর হ্যাঁ, বাবার সামনে যে আবার নেকা কান্না জুড়ে দিয়ে না, মনে রাখবেন এখন সে একজন পেশেন্ট। এই মুহূর্তে জাঙ্কুকের সাথে তর্ক করার কোনো ইচ্ছে নেই তের, তাই সে কোনো কথা না বলে গাড়ি থেকে বের হয়ে হাসপাতালে তার বাবার খোঁজ করতে লাগলো। জাঙ্কুক এসে তের হাত ধরে লিফটে নিয়ে যায় আর বলে, আপনার বাবার 3য় তলার রুম নাম্বার 302 আছে, এভাবে ছোটাছুটি করলে আপনার বাবাকে পেয়ে যাবেন না। সো আমার সাথে চলুন। তে দৌড়ে যেয়ে তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। তার মা তেকে নিজের থেকে ছাড়িয়ে বলে ওঠে, কেন এসেছে সেখানে? যেখানে ছিল সেখানেই যা, আমি তোর মুখ দেখতে চাই না, চলে যা আমার চোখের সামনে থেকে। তে অশ্রুসিক্ত নয়নে তার মায়ের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আম্মু আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলছি। তের মা কিছু বলবে তার আগে সবিন এসে বলে, তোর আর কিছু বুঝিয়ে বলতে হবে না, তুই যেখান থেকে এসেছিস সেখান থেকে চলে যা। সবিন তের হাত ধরে টান দিবে তার আগে জাঙ্কুক এসে বলে, ডোন্ট ক্রস ইউর লিমিট, আমার ওয়াইফের গায়ে টাচ করার দুঃসাহস করবে না। একজন নার্স এসে বলল, এটা হসপিটাল, এখানে চিৎকার চেঁচামেচি করে পরিবেশ নষ্ট করবেন না। আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, চাইলে দেখা করতে পারেন, তবে একজনের বেশি একসাথে যাবেন না। নার্স চলে যেতেই তের মা তার স্বামীকে দেখতে যায়। তের বাবা বলে, নিজের কি হাল করেছো কেঁদে কেঁদে, তুমি নিজেকে না সামলালে আমার মেয়েকে কি করে সামলাবে? তুমি ঠিক আছো তাতেই আমি খুশি, আর আমাদের কোনো মেয়ে নেই, যে ছিল সে মরে গেছে। এভাবে বলো না, আমার মেয়েটাকে একটু দেখবো, ওকে আসেনি? আমার মেয়েটাকে খবর দাও না, ওকে একটু দেখি। তের মা তেকে এসে বলে, দেখা করে আসো। তের মায়ের কথা শুনে তে তার মাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তোমরা আমার সাথে রাগ করে থাকতেই পারবে না। তের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলে ওঠে, এই জন্যই বুঝি আমাদের ঠকিয়েছো। তে মায়ের কথা শুনে বেশ অবাক হলো, তার মা তাকে বুঝলো না। কোনো কথা না বলে কেবিনে প্রবেশ করলো। বাবার হাত ধরে কাঁদতে লাগলো আর বলল, বিশ্বাস করো বাবা, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি, ওই জাঙ্কুক আমাকে ফাঁসিয়েছে, যার জন্য তোমার এই অবস্থা। আমি তাকে ছাড়বো না। আমি জানি মারে তোর কোনো দোষ নেই, তুই পরিস্থিতির শিকার, তবে বিয়ে যখন হয়ে গেছে তখন মানিয়ে নেওয়ার চেষ্টা কর মা। তে তার বাবার থেকে বিদায় নিয়ে বাইরে আসতে জাঙ্কুক এসে বলে, এবার চলুন। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, বাবা সুস্থ না হওয়া অবধি আমি কোথাও যাব না। জাঙ্কুক তের কানে কানে বলে, আমি আপনার অনুমতি চাইনি, আদেশ করেছি। নিজের আর নিজের ফ্যামিলির যদি ভালো চান তো আমার সাথে এক্ষুনি চলুন। এদিকে জাঙ্কুক আর তেকে এত কাছাকাছি দেখে সবিনের রাগে সবকিছু ধ্বংস করে ফেলতে ইচ্ছে করছে। সবিন তেকে বলল, তোদের পার্সোনাল কথা থাকলে বেডরুমে গিয়ে বলিস। তে জাঙ্কুকের থেকে কিছুটা সরে নিজের মায়ের সামনে হাঁটু মেরে বসে বলে, আম্মু তুমি আমাকে ভুল বোঝো না, সত্যি আমি নিজের ইচ্ছাতে কিচ্ছু করিনি। কোনো কথাই বললো না তের সাথে। জাঙ্কুক তের হাত ধরে নিয়ে চলে গেল। তে চোখে আড়াল হতে তের মা কেঁদে দিলেন। একমাত্র আদরের মেয়েকে কষ্ট দিতে তার নিজেরও কম কষ্ট হয়নি। সবিন এসে তের মাকে সান্ত্বনা দিচ্ছে। জাঙ্কুক আর তে জাঙ্কুকের বাড়ির সামনে এসে পৌঁছেছে। কি অপেক্ষা করছে তের জন্য এই বাড়িতে? জাঙ্কুক তের হাত নিজের হাতের মধ্যে আবদ্ধ করতে তে বলে, হাত ছাড়ুন আমার, এসব কি অসভ্যতা শুরু করেছেন? তের কথা শুনে জাঙ্কুক বলে, ঠিকই বলেছেন,
এভাবে ঠিক অসভ্যতা জমছে না, এটা বলে তেকে কোলে তুলে নেয়। তে হাত পা ছোড়াছুড়ি করছে নামার জন্য। জাঙ্কুক তের দিকে একটু ঝুঁকে বলে, এরকম করলে কিন্তু কিস করব। আপনার যদি সেটা দরকার না থাকে তবে চুপচাপ থাকুন। আর হ্যাঁ, বাসায় যে যাই বলুক না কেন আপনি কোনো উত্তর দেবেন না, যা বলার আমি বলবো। জাঙ্কুক তেকে কোলে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে তেকে বলে কলিং বেল বাজাতে। কিছুক্ষণের মধ্যে একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দিতেই জাঙ্কুক তেকে নিয়ে বাসায় প্রবেশ করে। তে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে আসে। সার্ভেন্ট সবাইকে ডেকে আনে। আগে বাসার সব স্টাফদের বলে দেওয়া হয়েছিল জাঙ্কুক আসলে তাদেরকে ইমিডিয়েটলি খবর দিতে। মুহূর্তের মধ্যেই হল রুমে এসে সবাই হাজির হয়। জাঙ্কুকের বাবা জাঙ্কুকের সামনে এসে জিজ্ঞাসা করে, এটা কোন ধরনের অসভ্যতা জাঙ্কুক? তুমি সবার সামনে এই বাইরের মেয়েটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছো। বাবা, তুমি হয়তো নিউজটা দেখোনি, আর যদি না দেখে থাকো নো প্রবলেম, আমি বলছি তো। আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই শুনে রাখুন, শি ইজ মাই ওয়াইফ। সবাই এই কথাটা মনে রাখবেন, আর এটাও মনে রাখবেন আমার ওয়াইফকে অপমান করার চিন্তাও করবেন না। তুমি কি ভেবেছো রাস্তা থেকে একটা মেয়েকে নিয়ে এসে বাড়ির বউ বললে আমরা সবাই মেনে নিব? ইম্পসিবল, তা কোনোদিন হবে না। তুমি মানো আর না মানো বাবা, তাতে কি আসে যায়? এরই মধ্যে রোজেও চিৎকার করে বলে ওঠে, বউ বললেই হলো? তুমি ভালো করেই জানো জাঙ্কুক তোমার সাথে আমার বিয়ে ঠিক। তেকে জাঙ্কুকের কোল থেকে টান দিয়ে নামানোর চেষ্টা করছে আর বলছে, তোমাকে আমি কারোর সাথে ভাগ করে নিতে পারবো না, তুমি শুধু আমার, মানে আমার। জাঙ্কুক তেকে নামিয়ে রোজির গালে ঠাস একটা থাপ্পড় মেরে বলে, নেক্সট টাইম আমার ওয়াইফকে টাচ করলে এর পরিমাণ ভালো হবে না। তে বসে বসে দেখছে আর ভাবছে, ইন্টারেস্টিং সিনেমা চলছে। হিরো হিরোর বাবা আর সাইড নায়িকা, তবে এখানে ভিলেনটাকে হিরোর বাবা নাকি অন্য কোনো ভিলেন আছে, দেখা যাক। জাঙ্কুকের মা এসে সবাইকে বলে, তোমরা সবাই যে যার রুমে চলে যাও, এখন আর কথা বলে কি হবে, যা হওয়ার তা তো হয়েই গেছে। উনি তের পাশে এসে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? কিম তেও। কিম নামটা শুনে তার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। তবু নিজেকে সামনে নিয়ে বলে, তোমার বাবার নাম কি? কিম নামজুন। তের কথা শুনে কাঁপা কাঁপা গলায় বলে, তুমি জাঙ্কুককে কেন বিয়ে করলে? তোমার ভালোর জন্য বলছি, চলে যাও এ বাড়ি থেকে। তে তার কথা শুনে হতবাক হয়ে গেল। তে ভেবেছিল তিনি হয়তো তেকে সাপোর্ট করবে, তা না, উল্টো চলে যেতে বলছে। তে মনে মনে বলে, এত সহজে তো যাব না, আপনার ছেলের জীবন থেকে সব সুখ কেড়ে নিয়ে তবেই যাব। জাঙ্কুক তেকে আবার কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে গেল। জাঙ্কুকের মা বসে বসে ভাবছে, এই বাড়ির মানুষ যখন তের পরিবার সম্পর্কে জানবে তখন সবাই মিলে তের জীবনটা বিষাক্ত করে তুলবে। আমি যেই নরকে পড়ে আছি 30টি বছর ধরে, সেই নরকে তেকে কেন পাঠালে? এইদিকে জাঙ্কুক তেকে কোল থেকে নামিয়ে দিতে তে জাঙ্কুককে বলে, আপনার বাসায় আমার থাকাটা ভেরি ইন্টারেস্টিং হবে। জাঙ্কুক ভরে কুচকে বলে, দেখা যাক। হঠাৎ তে জাঙ্কুকের হাত শক্ত করে ধরে অপর হাত দিয়ে জাঙ্কুকের গলায় ছুরি ধরে বলে, আমাকে যতটা বোকা আপনি মনে করেছেন ততটা বোকা আমি নই। জাঙ্কুক এক ঝটকায় তেকে ঘুরিয়ে দু হাত শক্ত করে ধরে বলে, আপনাকে যতটা বোকা ভেবেছি তার চেয়ে বেশি বোকা আপনি। সিংহের গুহায় এসে আবার সিংহকে ভয় দেখাচ্ছেন, হাউ ফানি। তে হাঁটু দিয়ে জাঙ্কুকের পায়ে আঘাত করতে হঠাৎ আক্রমণে তার সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে বলে, আপনি যদি সিংহ হন তবে আমি বাঘিনী, সো বি কেয়ারফুল। আমাকে আঘাত করলে পাল্টা আঘাত আমিও করতে জানি। জাঙ্কুক তের হাত ধরে টান দিয়ে নিজের উপর ফেলে দিয়ে তারপর তেকে দু হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে বলে, ব্যাপারটা ভালোই লাগছে, এবার লড়াই হবে সমানে সমানে। উফ, ভাবতে কেমন কেমন ফিলিংস হচ্ছে। তে উঠতে চাইলে জাঙ্কুক আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, তা মিস বাঘিনী, দাপুটে বুঝি শেষ? আপনার মতো লুচু আমি জীবনে দেখিনি, ছাড়ুন বলছি। আহা মাই ডিয়ার ওয়াইফ, এত রেগে যাচ্ছেন কেন? লুচু যখন বললেন তখন তো লুচুগিরি করতেই হয়, তা না হলে ব্যাপারটা জমবে না। এত সুন্দর একটা নাম দিলেন, আর নামের সাথে যদি কাজের মিল না থাকে তবে আপনি আবার কি না কি ভাববেন। ছাড়ুন তো অশুভ লোক কোথাকার, এত গায়ে পড়া স্বভাব কেন আপনার?
আরো কিছু বলেন। মাত্র 3টা হয়েছে, লুচু অসভ্য গায়ে পড়া লোক। আরো কিছু বলেন। যত নাম দেবেন তত সেই নাম অনুযায়ী কাজ করব। তে এবার নিজেকে মনে মনে সামনে নিয়ে নরম কণ্ঠে বলে, আরে আমি এতক্ষণ মজা করছিলাম। আপনি তো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আপনার ক্যারেক্টার ফুলের মতো পবিত্র। তাই তো এখন আপনি আমাকে ছেড়ে দিবেন। কি ছেড়ে দিবেন তো? জাঙ্কুক শব্দ করে হেসে বলে, বাহ, বাঘিনী থেকে সোজা বিড়াল হয়ে গেলেন, এখন বিড়ালের মতো ম্যাও করছেন। আরে সিংহ মশাই, প্লিজ আমাকে ছেড়ে দিন। না, এত সহজে তো ছাড়া যাবে না, তার জন্য ঘুষ দিতে হবে। বেশি কিছু না, ছোট একটা কিস করলে হবে। তে মনে মনে বলল, শালা 1 নাম্বার লুচ্চা, লাল হলুমান নীল টিকটিকি, কত শখ চুমু খাবি তাই না? খাওয়াচ্ছি তোকে চুমু। জাঙ্কুক তের সামনে তুই বাজিয়ে বলে, কোথায় হারিয়ে গেলেন বাঘিনী বিড়াল? এই তো আপনার মাঝে হারিয়ে গেলাম, আর ভাবছিলাম ব্যাস একটা চুমু দিলেই তো ছেড়ে দিবেন। জাঙ্কুক মনে মনে ভাবছে, এই মেয়ে এত সহজে মেনে নিল কিভাবে। এবার তে জাঙ্কুকের সামনে তুড়ি বাজিয়ে বলে, হ্যালো, আবার কোন মেয়ের কথা চিন্তা করছেন? জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, সত্যি চুমু দেবেন আপনি? আরে দেব না কেন, শত হোক আপনি আমার একমাত্র জামাই বলে কথা, এতটুকু আবদার তো রাখতেই পারি। জাঙ্কুকের সন্দেহ হচ্ছে, তাই তেকে বলে, থাক, কোনো চুমু দেওয়ার দরকার নেই। আমি তো জাস্ট দেখছিলাম আপনি লুচি নাকি। লুচি মানে? আমি লুচু হলে আপনি তো লুচি হবেন তাই না? তে নিজে নিজে বলছে, একদম মাথা ঠান্ডা রাখ, একবার ছাড়া পাই তারপর মজা বোঝাচ্ছি। তা কি মজা বোঝাবেন শুনি? কই কিছু না তো, এবার ছাড়ুন তো। তেকে ফ্লোরে ফেলে নিজে উঠে পড়ে বললো, এরপর থেকে আমার সাথে লাগতে আসবেন না। তে উঠে বলে, আপনি না লাগলে আমিও লাগবো না। এবার তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করুন। সারাদিন তো কিছু খাওয়াই হলো না, নিজের খাবারের ব্যবস্থা নিজে করুন। আমি কেন করব? আমি কি আপনার চাকর নাকি? তে এমন কিছু করবে জাঙ্কুক বুঝতেই পারেনি। জাঙ্কুকের বুঝে ওঠার আগেই দুটো ফ্লাওয়ার ভেস ভেঙে ফেলে চিৎকার করতে থাকে, কে আছো, আমাকে বাঁচাও, মেরে ফেললো আমাকে, কেউ আমাকে বাঁচাও। তীর চেঁচামেচি শুনে জাঙ্কুকের মা রুমে প্রবেশ করলো। শান্ত হও, আমি চলে এসেছি, এখন কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। জাঙ্কুকের মা জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, এসব কি জাঙ্কুক? তুই না বললি ও তোর ওয়াইফের সাথে কেউ এমন ব্যবহার করে? জাঙ্কুক ভালোই বুঝতে পেরেছে, এই মেয়ে ধানি লঙ্কা, এর সাথে তো পরে বোঝাপড়া করব, আগে মাকে সামলাতে হবে। আম্মু, আমার ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। সরি, আমাকে না বলে যার সাথে অন্যায় করেছিস তাকে বল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, সরি। তে ভাব নিয়ে বলে, আচ্ছা মাফ করে দিলাম, এবার তাড়াতাড়ি আমার খাবারের ব্যবস্থা আর ড্রেসের ব্যবস্থা করুন। জাঙ্কুক কিছু বলবে তার আগে জাঙ্কুকের মা বলেন, আমি সার্ভেন্টকে দিয়ে তোমার জন্য সবকিছু পাঠিয়ে দিচ্ছি, তুমি তৈরি হয়ে নিচে খাবার খেতে এসো। তে ফ্রেশ হয়ে একটা ব্লু রঙের ড্রেস পরেছে, আর জাঙ্কুক একবার তের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। মনে মনে বলে, না জাঙ্কুক না, কিছুতেই এই মেয়ের রূপে মুগ্ধ হওয়া যাবে না। তে জাঙ্কুকের অনেকটা কাছে এসে বলে, আহার সিংহ মশাই, ইঁদুরের মতো মুখ লুকাচ্ছেন কেন? বাঘিনীর রূপে বুঝে ঘায়েল হয়ে গেছেন? চোখ খুলে তেকে এত কাছে দেখে দূরে সরে দাঁড়িয়ে বলে, এইসব বাজে কথা আপনার মুখেই মানায়, দেখা তো যা পেতনির মতো, তা দেখে আবার কেউ ঘায়েল হবে নাকি? সোফানি, এবারের মতো মাফ করলাম, কারণ অনেক ক্ষুধা পেয়েছে, নয়তো মিস্টার হনুমান আপনাকে তো দেখে নিতাম আমি। তে খাবার খেয়ে রুমে ঢুকে দেখে জাঙ্কুক খাটের মাঝ বরাবর শুয়ে আছে। নবাব সাহেব, আপনি এভাবে গন্ডারের মতো পুরো বিছানা দখল করে রাখলে আমি কোথায় ঘুমাবো? খাট বাদ দিয়ে পুরো রুমের যেখানে ইচ্ছে সেখানে শুয়ে পড়ো। অনেক তো খাটে ঘুমিয়েছেন, এবার গতটা একটু নাড়িয়ে অন্য কোথাও শুয়ে পড়ুন। আমি খাট ছাড়া শুতে পারি না। তো মহারানী, আপনি গেস্ট রুমে যেয়ে ঘুমাতে পারেন, আমার খাটে আমি ঘুমাবো। এত যদি খাটে শোয়ার শখ, তবে বিয়েটা করলেন কেন? আর যদি ভেবে থাকেন হিন্দি সিরিয়ালের নায়িকাদের মতো আমি সোফায় ঘুমাবো, তাহলে আপনি ভুল ভাবছেন। তার চেয়ে একটা ডিল করতে পারি। শুনেন, আপনার বিছানাটা যথেষ্ট বড়, সো বেডের ডান পাশটা আমার আর বাঁ পাশটা আপনার, মাঝখানে রেড লাইন থাকবে। এসব শর্ত টর্ত মানি না, তবে আপনি চাইলে আমার পাশে ঘুমিয়ে পড়েন। আপনার পাশে ঘুমাতে আমার বই গেছে। ও বুঝেছি, পাশে ঘুমাতে বলেছি তাই রাগ করেছেন। আপনার তো আবার আমার উপরে ঘুমাতে ভালো লাগে, আগে বলবেন তো। আপনি এত অসভ্য কেন? মুখে কিছু আটকায় না? তে আরো কিছু বলবে তার আগে জাঙ্কুক থেকে একটানে বেডে ফেলে দিয়ে তের 2 হাত বেডের সাথে চেপে ধরে তের উপর ঝুঁকে বলে, আমি না ভুলে গিয়েছিলাম, আপনি তো আমার বিয়ে করা বউ, আর বউ থাকতে
কোলবালিশ নিয়ে কেন ঘুমাবো আজ? আজ থেকে আপনি আমার কোলবালিশ। তে মুখ দিয়ে কোনো কথা বলছে না। জীবনের প্রথম সজ্ঞানে কোনো পুরুষের এত কাছে তে এক অন্যরকম অনুভূতির সাথে পরিচিত হচ্ছে। এই অনুভূতি তেকে কেমন ছন্নছাড়া করে দিচ্ছে। নিজেকে সামলে নিয়ে তে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরুন, এসব কি অসভ্যতা শুরু করেছেন? জাংকুক তের কাঁপাকাঁপি দেখে তের উপর থেকে সরে শুয়ে পড়ে অট্টহাসি দিয়ে বলছে, এইটুকুতে এই অবস্থা? এখন কথা না বলে চুপচাপ ঘুমন্ত বলে রুমে লাইট অফ করে দিল। তে কোনো কথা না বলে এক সাইডে চেপে শুয়ে পড়ল। জাংকুক শুয়ে তেকে পেছন থেকে জড়িয়ে তের চুলে মুখ গুজে দিয়ে বলে, একদম নড়াচড়া করবেন না, আমার খুব ঘুম পেয়েছে। আপনার ঘুম পেয়েছে, আপনি ঘুমান, আমাকে ডিস্টার্ব করছেন কেন? আপনি আমার বউ, সো বউকে ধরে ঘুমাতেই পারি, তাই কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ুন। আসছি। মামা বাড়ির আবদার পেয়েছেন নাকি? আমাকে ছেড়ে দিয়ে ভদ্র ছেলের মতো ঘুমিয়ে পড়ুন। আরে মামা বাড়ির আবদার হতে যাবে কেন? এটা তো জামাই বাড়ির আবদার, যেটা বউ হিসাবে আপনি পালন করতে বাধ্য। তে বুঝে গেছে একে এভাবে শায়েস্তা করা যাবে না, অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। তেকে চুপচাপ থাকতে দেখে জাংকুক বলে, এই তো গুড গার্ল। কিছু সময় যেতেই তে হাত পা ছোড়াছড়ি করে জোরে জোরে নাক টানা শুরু করলো। জাংকুক উঠে তেকে ডাকতে লাগলো, তবে তের কোনো সাড়া নেই। সে নিজের মতো নাক ডেকিয়ে যাচ্ছে। জাংকুক কোনো উপায় না পেয়ে তের মুখের উপর ঝুঁকে তের ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে মিলিয়ে দিল। তে জাংকুককে সরানোর চেষ্টা করছে, জাংকুক তত গভীরভাবে আঁকড়ে ধরেছে। তের কানের কাছে মুখ নিয়ে জাংকুক বলে ওঠে, আপনি বুনো উল হলে আমিও বাঘা তেঁতুল। আজানের ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করতেই ঘুম ছুটে গেল তের। আর মোড়া ভেঙে উঠবে এমন সময় খেয়াল করলো কারো বলিষ্ঠ বাহুতে আবদ্ধ সে। পাশে থাকা মানুষটির দিকে তাকিয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে নিতে চাইলে কিছু একটা ভেবে গভীর চাহনি দিয়ে তাকালো। এই প্রথম তে জাংকুকের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কপাল জুড়ে, ঠোঁটের নিচে হালকা একটা তিল। আর মনে তের হাত চলে যায় তিলের উপর। কারো উষ্ণ ছোঁয়া পেতেই নড়ে চড়ে ওঠে জাংকুক। জাংকুককে নড়তে দেখে হাত সরিয়ে নেতে নিজে নিজে বলে, কি করতে চলেছিস তে? এই সাদা হনুমান দেখতে সুন্দর হলেও চরিত্র কিন্তু মাকাল ফলের মতো, ভুলে যাস না। সাবধানে। জাংকুকের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যাইতে ফ্রেশ হয়ে উজু করে বের হয়ে তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে ভাবে, বাসায় তাকে কেউ ডেকেও ঘুম থেকে তুলতে পারতো না, আর আজ সে নিজে নিজে উঠে পড়েছে। নামাজ শেষ করে বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। রুমে এসে ভাবছে কি করা যায়, এখন তো ঘুমও আসবে না। জাংকুকের ওয়ালেট থেকে সেখান থেকে কিছু টাকা নিয়ে আসতে একজন সার্ভেন্ট জিজ্ঞাসা করে, ম্যাম আপনার কিছু লাগবে? তে মিষ্টি এসে না বলে, আমি একটু বাইরে যাব, তোমার স্যার আমার কথা জিজ্ঞাসা করলে বলো ম্যাম বিকেলে চলে আসবে। বাসার সবাই ঘুমিয়ে আছে, শুধু জাংকুকের মা নামাজ পড়ে বাগানে হাঁটাহাঁটি করছেন। তেকে দেখে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছে এই সকালে? তে তার চেহারার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। কি করে হতে পারে এটা? এটা তো খেয়াল করেনি আগে। ওনার চেহারা তো পুরো দাদামণির মতো, এতটা মিল কি করে হতে পারে? হুট করে তে জাংকুকের মাকে জড়িয়ে ধরে বলল, মিষ্টি শাশু মম, আমি একটু বাসায় যাব, বাবাকে দেখতে, বিকালে চলে আসবো। জাংকুকের মা অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, তোমার বাবার কি হয়েছে? অতঃপর তে বলল বাবার কথা, এবং জাংকুকের মা বলে উঠল, তুমি অপেক্ষা করো, আমিও আসছি। কিন্তু উনি রেডি হয়ে এসে দেখে তে ততক্ষণে চলে গেছে। এইদিকে তে তার বাবাকে জিজ্ঞাসা করতে লাগলো, সত্যি করে বলো বাবা, জাংকুকের মায়ের সাথে তোমার কি সম্পর্ক? তের বাবা যদিও আগে থেকে জানতেন তার মেয়ে তাকে এই প্রশ্ন করবেন, তবে এত তাড়াতাড়ি সেটা ভাবেনি। তোর ছোট ফুপি, কিন্তু দাদা ভাই যে বলতো ফুপি মারা গেছে, মিথ্যে বলতো, সেই কারণ অন্যদিন বলবো। তে তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো। জাংকুক 11টা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো। রুমে তেকে না দেখতে পেয়ে ভেবেছিল হয়তো নিচে আছে, কিন্তু নিচে নেই। এই মেয়ে 1 নম্বরের বিচ্ছু। এখন কোথায় খুঁজবো ম্যাডামকে? একজন সার্ভেন্ট এসে কাচুমুচু করে দাঁড়িয়ে বলে ওঠে, স্যার ম্যাম বাইরে গেছেন, বিকালে চলে আসবে, ম্যাম বলেছে আপনাকে বলতে। জাংকুক কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেল। তে মায়ের হাতে খিচুড়ি খাচ্ছে, এমন সময় কলিং বেল বেজে ওঠে। টনি দরজা খুলতে একজন সুদর্শন যুবক বাসায় প্রবেশ করতে করতে বলে, মেয়েকে একা আদর করলেই হবে? তে বোকার মতো তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে এই ছেলে বাসা পর্যন্ত চলে এসেছে। জাংকুক এসে
তের মায়ের বাপ পাশে বসে সালাম দিয়ে বলে, আমাকেও খাইয়ে দাও তো আম্মু। তের মা আশ্চর্য হলো, চেনা নেই জানা নেই একটা ছেলে এসে আম্মু ডাকা শুরু করে দিয়েছে। তিনি কিছু বলে ওঠার আগেই তে উঠে এসে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে বলে, লজ্জা বলতে কিচ্ছু নেই নাকি আপনার? শ্বশুর বাড়িতে আসলে লজ্জা কমে যায় জানা ছিল না তো? তা কোন জামাই শ্বশুর বাড়িতে প্রথমবার খালি হাতে আসে? তা তোমার কি মনে হয় সুইটহার্ট? জীবন জাঙ্কুক শ্বশুর বাড়িতে খালি হাতে আসবে? নো ওয়ে। বলে শীষ বাজার সাথে সাথে দুজন ছেলে ছুরি ভর্তি ফল নিয়ে আসতে থাকে আর সাথে হরেক রকমের মিষ্টি। তে মনে মনে বলে, হিটলারের খালাতো ভাই পুরো তৈরি হয়ে এসেছে। আপনার মেয়ে আমাকে না বলেই চলে এসেছে। সে টেনশনে সকাল থেকে না খাওয়া, এখন তাড়াতাড়ি আমাকে নিজের হাতে খাইয়ে দেন তো। তের মা জাঙ্কুকের কথা শুনে কেঁদে ফেলেন। তিনি তো ভেবেছিলেন সবিনের চেয়ে ভালো তের জন্য আর কেউ হতে পারত না, তবে এখন মনে হচ্ছে তিনি জামাই নয় ছেলে পেয়েছেন। জাঙ্কুক আবার বলে, কি হলো আম্মু, খাইয়ে দেবে না? দেবো বাবা দেবো, তুমি হা করো, আমি খাইয়ে দিচ্ছি। আপনার মতো চালবাজ তো আর একটা দেখিনি, এসে আমার আম্মুকে হাত করে নিয়েছেন। এসব কি ধরনের ব্যবহার? তে জামাইয়ের সাথে কেউ এমন ব্যবহার করে? তুইও বস, তোদের দুজনকে একসাথে খাইয়ে দিই। আমার আর খেতে হবে না আম্মু, পেট ভরে গেছে। তার চেয়ে তুমি এই বিন বুলাইয়ের মেহমানকে খাইয়ে দাও। দেখেছেন আম্মু আমাকে কিভাবে অপমান করছে? থাক বাবা, ওর কথা কিছু মনে করো না। এত বড় হয়ে গেল অথচ বুদ্ধি শুদ্ধি হলো না। তে অবাকের উপর অবাক হচ্ছে, এই ছেলে তো গিরগিটিকেও হার মানাবে। ভাবা যায় কি অভিনয়টা না করছে। তের মা তেকে বলে, জামাইকে রুমে নিয়ে যা। তে বিরক্ত হয়ে বলল, তার শ্বশুর বাড়িতে কতদিনের জন্য এসেছেন? দেখছেন আম্মু, আপনার বাসায় আসলাম 1 ঘন্টা হতে পারলো না, তার আগে আমাকে তাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে যাও, রেডি হয়ে আসো, এখনই চলে যাব। আপনাকে কে বাধা দিচ্ছে? আমি একা এসেছি, একাই যেতে পারবো। তা বলে তো হবে না, আপনাকে তো আমার সাথে যেতে হবে। তের মা ধমক দিয়ে বলে ওঠে, বেয়াদবি করছো কেন তে? তোমাকে কি আমি এই শিক্ষা দিয়েছি? তে মনে মনে বলছে, আপনাকে তো আমি পরে দেখে নিব, আসুন আমার সাথে। জাঙ্কুক মনে মনে হাসছে, ভালোই জব্দ করতে পেরেছি বাঘিনী বিড়ালকে। জাঙ্কুক তের রুমে ঢুকে বলে, বেডশিট চেঞ্জ করুন, এটা তো আমি বসতে পারবো না। না বসতে পারলে দাঁড়িয়ে থাকুন। ঠিক আছে আম্মুকে বলছি। বিরক্ত হয়ে টুনিকে ডেকে বেডশিট চেঞ্জ করতে বলল। জাঙ্কুক তের বারান্দায় যেয়ে দোলনায় বসে, তার পিছু পিছু তেও এসেছে। জাঙ্কুক তেকে বলল, ভালোই মানের কাজ করতে পারেন। খুব ভালো পারি, আর তার চেয়ে ভালো পারি আপনার মতো মানুষকে বাদর নাচ নাচাতে। আচ্ছা, আপনি পড়ালেখা করেন না নাকি সারাদিন শুধু ঝগড়া করাই শিখেছেন? আপনি ছেলে হয়ে যে পরিমাণ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে পারেন সে অনুপাতে আমি তো কিছুই না। তের কথা না বাড়িয়ে রুমে চলে গিয়ে তার বান্ধবীকে কল করে, নোটগুলো কাল নিয়ে আসিস, ভার্সিটিতে যাব, কাজে লাগবে এগুলো আমার। এবার বল দুলা ভাই কেমন আছে? তোর আর খেয়ে দিয়ে কাজ নেই নাকি? ওই লেস কাটা হনুমানের কথা জিজ্ঞাসা করে আমার মুখটাই নষ্ট করে দিলি। আরে বল না, কি অবস্থা? সব ঠিকঠাক আছে তো? আচ্ছা তুই আয়, পরে কথা হবে, রাখি। কল কেটে পেছনে ফিরে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে, বুকে 2 হাত গুজে। তে মনে মনে বলে, আবার শুনে ফেললো না তো? যা ভাবছেন তাই। এবার বলেন, আপনি আমাকে লেস কাটা হনুমান বললেন কেন? আমি বলেছি কখন? জাঙ্কুক তের দিকে এগিয়ে আসতে আসতে বলে, মিসেস জিওন, এবার তো আপনাকে শাস্তি পেতেই হবে। তে পিছিয়ে যেতে যেতে বলে, কিসের শাস্তি? আর লুকিয়ে লুকিয়ে অন্যের কথা শোনা ঠিক না। জাঙ্কুক তের 2 হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে বলে, এখন আমি ঘুমাবো আর আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিবেন। আহা, শখ কত! আপনি কি ছোট বাচ্চা নাকি যে আপনার মাথায় হাত বুলিয়ে আপনাকে ঘুম পাড়াতে হবে? এই শাস্তি না মানলে আপনার জন্য অ্যাডাল্ট শাস্তিও আছে। থাক, আর কোনো শাস্তি দিতে হবে না, আপনি শুয়ে পড়ুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এই তো গুড গার্ল। জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তে আতশা হয়ে জাঙ্কুকের মাথায় হাত রেখে ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক ঘুম থেকে উঠে তের দিকে তাকিয়ে থেকে বলে, আপনাকে আমি প্রতিদিন নতুন নতুন পদ্ধতিতে শাস্তি দেব। জাঙ্কুক ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই বা পাশের দেয়ালে একটা ফটো ফ্রেম দেখতে পেল। এক পলক সেদিকে তাকিয়ে ফটো ফ্রেমটা নিচে ফেলে দিল। কিছু পড়ে যাওয়ার শব্দে তে ঘুম থেকে লাফিয়ে উঠে রাগের দৃষ্টিতে তাকায় জাঙ্কুকের দিকে। তে চিৎকার করে বলে, এটা আপনি কি করলেন?
আমার বেস্ট ফ্রেন্ডের সাথে শেষ একটা স্মৃতি ছিল, সেটাও আপনি ভেঙে ফেলেন। কথা বলতে বলতে তে ফটো ফ্রেমের কাচের উপর এসে দাঁড়িয়ে পড়ে যায়, যার ফলে বেশ কিছু কাচের টুকরো তের পায়ে ঢুকে পড়ে। তে আর্তনাদ করে ওঠে, মুহূর্তে পা দিয়ে রক্ত বের হয়ে ফ্লোরে মাখামাখি অবস্থা। জাঙ্কুক এক পলক সেদিকে তাকিয়ে হাতে থাকা তলেটা কাচের উপর ফেলে তেকে কোলে তুলে নেয়, খাটে বসিয়ে দিয়ে নিজে ফ্লোরে বসে তের পা থেকে কাচ বের করে আনে। তে ব্যথায় উপরে উঠে। জাঙ্কুক পকেট থেকে রুমাল বের করে তের পায়ে বেঁধে দিয়ে বলে, ফার্স্ট এড বক্স কোথায়? তে ভীষণ রেগে আছে, তার পায়ের ব্যথার চেয়ে মনে হয় হৃদয়ে বেশি ব্যথা হচ্ছে। তার চকলেট ফ্রেন্ডের সাথে শেষ স্মৃতি ছিল, সেটাও জাঙ্কুক ভেঙে ফেললো। ভাবতে দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। চুপ করে না থেকে বলুন, ফার্স্ট এড বক্সটা কোথায়? বলবো না আপনাকে, আপনি তো আমাকে কষ্ট দিতে চান, তাই তো? তাহলে আমার কষ্ট দূর করার চেষ্টা করছেন কেন? আমার যা ইচ্ছে তাই হোক, আপনার কি তাতে? জাঙ্কুক কোনো কথা না বলে নিজেই খুঁজতে লাগলো, আর পেয়েও গেল। জোর করে তের পায়ে ব্যান্ডেজ করে দিল। আপনি কেন আমাকে বিয়ে করলেন? এই একটা কথার উত্তর দিন। দেখুন, আমার আপনাকে বিয়ে করার কোনো ইন্টারেস্ট ছিল না। আমার বিয়ে একজনকে হায়ার করেছিল, কিন্তু সেখানে হঠাৎ আপনি চলে আসেন। আর হুঁশ ছিল না আপনার, নেশা করেছিলেন। আমি ভুল করে আপনাকে বিয়েটা করে ফেলি। তারপর তো সবটা আপনার জানাই আছে। আপনার কথা বিশ্বাস করতে পারছি না, মনে হচ্ছে আপনি কোনোভাবে আমাকে ফাঁসাচ্ছেন। বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার, বাট যতটুকু বলার প্রয়োজন ছিল বললাম। লেস কাটা হনুমান, যদি আমাকে ভুল করে বিয়ে করে থাকেন তবে ভুলে ভালো ব্যবহারটাও করতে পারেন। আপনার সাহস তো কম নয়, আপনি আমাকে লেস কাটা হনুমান বলছেন। এবার এর শাস্তি তো আপনাকে পেতেই হবে। 100 বার বলবো, 1000 বার বলবো, লেস কাটা হনুমান, লেস কাটা হনুমান। জাঙ্কুক তের সামনে আসতেই তে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, কে আছো, আমাকে বাঁচাও। তের চিৎকার শুনে তের মা ছুটে আসলো। কিরে, কি হয়েছে? আরে আম্মু, আপনি তো জানেন আপনার মেয়ে কতটা কেয়ারলেস। দেখেন, ফটো ফ্রেমটা তো ভেঙেছে, সাথে পাটাও কেটে ফেলেছে। তের মা তের দিকে তাকিয়ে বলে, বড় তো কম হলি না, বুদ্ধি শুদ্ধি কবে হবে শুনি? থামুন আম্মু, রাগারাগি করবেন না, আমি ওর পায়ে ব্যান্ডেজ করে দিয়েছি, ঠিক হয়ে যাবে। রুম পরিষ্কার করতে বলে তের মা চলে গেল। জাঙ্কুক হাসতে হাসতে বলে, কি ভেবেছিলেন আর কি হলো? সত্যি আপনার এখনো বুদ্ধি শুদ্ধি হলো না? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে ভাবছে, কোনো সমস্যা নেই, যত হাসার ইচ্ছে হেসে নেই, তারপর ওই বাড়িতে যেই তোকে জব্দ করব। এমন শকুনের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকার কি আছে? আমি জানি আমি হ্যান্ডসাম। হ্যান্ডসাম আর আপনি এই ভুল ধারণা কবে থেকে পোষণ করে আছেন? ভুল ধারণা হতে যাবে কেন? নিঃসন্দেহে আমি হ্যান্ডসাম। আমার এক ইশারায় মেয়েদের লাইন লেগে যায়। বিকেলে নাস্তা করে তে আর তার বান্ধবী ছাদে বসে কফি খাচ্ছে আর গল্প করছে। এমন সময় জাঙ্কুক নিচ থেকে ছাদে এসে তের পাশের চেয়ারে বসে, কেমন ওয়াইফ আপনি, নিজের স্বামীর খোঁজ খবর রাখেন না? তে মিষ্টি এসে বলে, আহারে বাবুটা রাগ করেছে বুঝি, তাই তো আমাকে আপনি করে বলছে। জাঙ্কুক তের কথা শুনে 440 ভোল্টের শক খেলো। মাথা কি পুরোই গেছে মিস ঝগরিমা? এসব কি বলছো জানো? একটু তোমাকে রেখে ছাদে এসেছি, এর জন্য এত রাগ করতে হয়? তের কথা শুনে জাঙ্কুক কেসে উঠলো। তারপর আশেপাশে তাকিয়ে দেখলো তার পিছনে কয়েকজন মেয়ে দাঁড়িয়ে আছে, আর তের পাশে একটি মেয়ে বসে আছে। জাঙ্কুক হতভম্ব হয়ে গেল। কি হয়েছে বাবু? এদিকে আসো, আমার পাশে বসো, তোমাকে পরিচয় করিয়ে দিই। জাঙ্কুক তের পাশে যেয়ে বসে এক হাত তের কোমরে রেখে নিজের সাথে মিশে নিয়ে বলল, তুমি তো জানো সুইট হার্ট, আমি তোমাকে না দেখে থাকতে পারি না, তাও আমাকে একা রেখে এসেছো। তের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েদের দিকে তাকিয়ে বলে, এই তোরাও আয়, বস। সবাই বসে পড়ে। মেয়েগুলোর মধ্যে এক একজন বলে ওঠে, বিয়ের 1 সপ্তাহ পার না হতেই এত ভালোবাসা। আর একজন বলে, বাদ দে ওসব কথা, আগে তো একটা সেলফি তুলে নেটে পোস্ট করে ক্যাপশন দেবে, মোস্ট হ্যান্ডসাম জীবন। জাঙ্কুকের সাথে এক বিকালে তে রাগ দেখিয়ে বলে, তোদের লজ্জা বলতে কিছু নেই নাকি? আরে এত রেগে যাওয়ার কি আছে? তোর বরটাকে তো আর নিয়ে যাচ্ছি না, শুধু সেলফি তুলতে চাইছি কয়েকটা। তে তার বান্ধবীর সাথে কানে ফুসুর ফুসুর করছে, আর জাঙ্কুক শুনে বলে ওঠে, নিজের হাজবেন্ডকে বান্ধবীদের সাথে দেখে জেলাস হচ্ছে বেবি, সো ফানি। আপনাকে নিয়ে জেলাস হবো? লেস কাটা হনুমান, দুনিয়া থেকে ছেলের অভাব পড়েছে তাই? তাহলে তো এদের সাথে আমি ফ্লার্টিং করতেই পারি। ওকে গাইস, আমি বলছিলাম কি, তোমরা তো আমাদের বিয়েটা মিস করেছো, তাই আমি আজ তোমাদের ট্রিট দেবো। তোমরা নিচে আসো, আমি রেডি হয়ে আসছি। জাঙ্কুক চলে যেতেই সবাই তেকে জেকে ধরে,
বলা তুই জাঙ্কুকে কিভাবে হাত করেছিস? কি সব আজে বাজে কথা বলছিস? আমি হাত করতে কেন যাব? সে নিজেই আমার পিছু নিয়েছে। এই কিম টেম কারো পিছু নেয় না। তবে যাই বলিস, জাঙ্কুক কিন্তু সবিনের থেকে হাজার গুণ হ্যান্ডসাম, আবার কত কিউট। সবিনের কথা মনে পড়তে তেয়ের মুখটা চুপসে গেল। হাসি খুশি মুহূর্তটা মুহূর্তে হারিয়ে যে একরাশ বিষাদ জড়ো হলো। জাঙ্কুকের বাবা নিউজ চালু করছেন, বিশিষ্ট বিজনেসম্যান জিওন জাঙ্কুক অ্যাক্সিডেন্ট করেছেন। শেষ খবর পাওয়া অবধি জিওন জাঙ্কুক ও তার ওয়াইফ দুজনেই আইসিইউতে। এখন পর্যন্ত কারো জ্ঞান ফেরেনি, তবে জিওন জাঙ্কুকের চেয়ে তার ওয়াইফ গুরুতর আহত হয়েছে। আর শুনতে পারলে না, টিভি বন্ধ করে দিলেন, চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে নিলেন। তোর বাবা বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবে না। জাঙ্কুকের পরিবারের সবাই ছুটে গেল হসপিটালে। রিল্যাক্স মিস্টার সুগা, আপনার ছেলে সম্পূর্ণ বিপদমুক্ত, তবে আপনার ছেলের ওয়াইফের কন্ডিশন বেশি ভালো না। জাঙ্কুকের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরতে জাঙ্কুক তেকে দেখতে পায়, হাত পায়ে মাথায় ব্যান্ডেজ করা। চঞ্চল মেয়েটা কেমন একদিনের ব্যবধানে মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। ইচ্ছে করছে তার কপালে ভালোবাসা এঁকে দিতে। জাঙ্কুক চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করছে গাড়ির ব্রেক ফেল করলো কিভাবে, কিছুতেই হিসাব মিলছে না। বরাবরের মতো জাঙ্কুক বাসা থেকে গাড়ি চেক করে নিয়ে এসেছিল, সম্পূর্ণ ঠিক ছিল। জাঙ্কুকের বাবা মা কেবিনে প্রবেশ করে জাঙ্কুককে দেখে কপালে চুমু দিয়ে বলে, শত্রুর বাড়িতে গিয়েছিস, ভালো কথা, একটু সতর্ক হবি তো। জাঙ্কুক ভোরু কুসকে বলল, কি বলছো বাবা? যা সত্যি সেটাই বলছি। আমার মনে হয় এসব কিছুর পেছনে তীর বাবার হাত আছে। বাবা, বুঝলাম ওনার সাথে আমার শত্রুতা, তাই বলে নিজের মেয়ের ক্ষতি তো আর করবে না। নার্স এসে বলল, আপনারা এখন বাইরে যান। জাঙ্কুক জিজ্ঞাসা করলো, কাই কোথায়? ও আসেনি? দেখলাম না তো। তুই চিন্তা করিস না, আমি ফোন করে খবর নিচ্ছি কাই কোথায় আছে। ওনারা কেবিন থেকে বের হয়ে গেলে জাঙ্কুক আস্তে আস্তে উঠে বসে আর ভাবে, তখন যদি গাড়িটা গাছের সাথে ধাক্কা না খেয়ে ট্রাকের চাপায় পড়তো তবে আর বেঁচে ফিরতে হতো না। বেড থেকে নেমে তের পাশে এসে দাঁড়িয়ে বলে, এর জ্ঞান ফিরছে না কেন? মিস্টার জাঙ্কুক, আপনার ওয়াইফের মাথায় গুরুতর আঘাত লেগেছে, তাই জ্ঞান না ফেরা পর্যন্ত বলা যাচ্ছে না ওনার অবস্থা। জাঙ্কুক নার্সকে বলল, আপনি আমার বেডটা ওই বেডের পাশে নিয়ে আসুন। জাঙ্কুক হাত বাড়িয়ে থেকে স্পর্শ করলো, তারপর আস্তে করে বলল, মিস ঝগড়ুটে, তাড়াতাড়ি উঠে পড়ুন তো। আপনাকে না এত চুপচাপ মানাচ্ছে না। কই একটু ঝগড়া করবেন? দানা শুয়ে আছেন, তাড়াতাড়ি উঠে পড়ুন। আপনার সাথে ঝগড়া না করলে যে আমার দিন কাটবে না। আলতো করে তেল ঠোঁট কপালে গালে হাতে চুমু খেলো জাঙ্কুক, তারপর নিজের কাজে নিজেই অবাক হলো। মনে মনে বলল, ডিয়ার চকলেট ফ্রেন্ড, তোমার শাস্তি এত সহজে ভুলে যাব না। তোমাকে তো শাস্তি পেতেই হবে, অন্য কাউকে ভালোবাসার শাস্তি। আমি তো তোমাকে ছেড়ে দিয়েছিলাম প্রাণ পাখি, তবে কেন নিজে এসে আমার কাছে বন্দি হলে? এভাবে চুপ করে কেন আছো? কথা বলো। এরই মধ্যে তের বাবা মা প্রবেশ করলো। তুমি ইচ্ছে করে আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছো। জাঙ্কুক কোনো প্রত্যুত্তর করলো না। নার্স এসে বলল, কি করছেন? উনি অসুস্থ, ওনার সাথে এরকম ব্যবহার করা যাবে না। তের মা বলে উঠল, তুমি এত উদাসীন কবে থেকে হলে? তুমি কি ছেলেটার চোখে দেখতে পারছো না তার ব্যথিত হৃদয়ের আকুলতা? জাঙ্কুক আর নিজেকে ধরে রাখতে পারলো না। তের মাকে আঁকড়ে ধরে বলল, আম্মু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি। তেকে এই অবস্থায় দেখতে আমার ভালো লাগছে না। আমি জানি বাবা, তোমাকে বলতে হবে না। আল্লাহর উপর ভরসা রাখো, তে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে এক মধ্যবয়স্ক লোক। চোখে তার ক্রোধের আগুন। সামনে থাকা যুবককে উদ্দেশ্য করে বলছে, সামান্য একটা কাজ দিলাম, সেটা করতে পারি না। শুনে রাখ, আগামী 24 ঘন্টার মধ্যে আমি ওদের লাশ চাই। ঘড়ির কাঁটা যত ঘুরছে জাঙ্কুকের হার্টবিট তত দ্রুত ওঠানামা করছে। আর মাত্র 1 ঘন্টা, এর মধ্যে জ্ঞান না ফেলে কোমা চলে যাবে তে। জাঙ্কুক তের হাত ধরে কেঁদে বলে, এই তুই এখনো কেন উঠছিস না? আমি রেগে গেলে কিন্তু আবার তোকে ছেড়ে চলে যাবো। ওর তাড়াতাড়ি, প্রমিস করছি তোকে আর কষ্ট দেব না। শুধু একবার আমার দিকে ফিরে তাকা। এই দেখ, আমি তোকে চুমু খাচ্ছি, তোকে টাচ করছি, কিছু বলবি না আমাকে? চুপ করে থাকিস না, কিছু তো বল। তুই জানিস আমি কে? আমি তোর চকলেট ফ্রেন্ড। এবার তো কথা বল। আচ্ছা, একটা গান শুনে তোকে, শুনবি? তেকে আলতো করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ভেজা কণ্ঠে গেয়ে ওঠে। তে নড়াচড়ার অস্তিত্ব পেলে সাথে তেকে আরেকটু গভীরভাবে জড়িয়ে নিল। তের কপালে ভালোবাসার পরে দিয়ে ডাক্তারকে ডাকতে লাগলো। ডাক্তার এসে দেখে তের জ্ঞান ফিরছে। ডাক্তার জাঙ্কুককে বলল, রোগীকে এখন অনেক সাবধানে থাকতে হবে, কোনো বিষয় নিয়ে যেন চিন্তিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর অন্তত 2 দিন হসপিটালে থাকতে হবে আপনাদের। এইদিকে তে
তের বাবা নিজের বোনকে দেখে চোখের কোণা ভিজে উঠল। নিজেকে সামনে নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তাড়াতাড়ি খাবার শেষ করো, তের কাছে যেতে হবে। তের মা কথা বাড়ায় না, তবে মনের মধ্যে একটাই প্রশ্ন, জেহব এখানে কি করছে। জাংকুকের বাবা জাংকুকের ওখানে আসলেন, সাথে মাও। আম্মু, তুমি তের পাশে থেকো, আমি না ফেরা অব্দি। জেহব হাসি মুখে সম্মতি জানালেন আর মনে মনে ভাবলেন, আমি জানি জাংকুক তুই তেকে কতটা ভালোবাসিস। জাংকুকের বাবা বলে উঠল, জাংকুক তুমি ভুলে যাচ্ছ এই মেয়েটার বাবার জন্য আমাদের কত অপমান সহ্য করতে হয়েছে। তুমি এটাও ভুলে যাচ্ছ এই মেয়েটার বাবা খুনি। এত কিছু জানার পরেও তুমি মেয়েটাকে মেনে নিচ্ছ। বাবা, আমি কিচ্ছু ভুলিনি, তবে এটাও তো সত্যি যা অন্যায় করার তের বাবা করেছে। এখানে তের ভুলটা কোথায়? আর তুমি তো শুনলে ডক্টর আঙ্কেল কি বললো। এখন এই মুহূর্তে তের সাথে ভালো ব্যবহার করা উচিত, ছাড়া উপায় নেই। উপায় আছে জাংকুক, তুমি মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও। এটা আমি পারবো না বাবা, ওকে আমার সাথে থাকতে হবে, আমার ভালোবাসায় আসক্ত হতে হবে। এমন আসক্ত যে চাইলে আমাকে ছেড়ে থাকতে পারবে না, যেভাবে আমি ওর ভালোবাসায় আসক্ত। না পারি হজম করতে, না পারি গিলে ফেলতে। এইদিকে কিছুক্ষণ পর তের মা তের কেবিনে প্রবেশ করে জেহবকে দেখলেন। তার বুকের ভেতর অজানা আতঙ্ক ধপ করে উঠল। মনে মনে ভাবছেন, যেটা আমি ভাবছি সেটা যেন না হয়। কণ্ঠ খাদে নামিয়ে ডাকলেন, জেহব। এতদিন পরে পরিচিত কণ্ঠ শুনে জেহব উঠে এসে ঝাঁপিয়ে পড়ল তের মায়ের বুকে। অস্পষ্ট স্বরে বলে উঠল, ভাবি। কিছু কিছু বলবে তার আগে তের বাবা বলে উঠল, এখানে নাটক দেখতে আসেনি, আমার মেয়েকে দেখতে এসেছি। নাটক করতে হলে বাইরে যেয়ে করতে বলো। আর তুমি তে সবকিছু গুছিয়ে নাও, তেকে নিয়ে আজকেই বাসায় চলে যাব। কথা শেষ করে বেরিয়ে গেল তের বাবা। ভাবি, তুমি তেকে নিয়ে যেও না, আমার ছেলেটা পাগল হয়ে যাবে। যেমন বাপ তেমন ছেলে, আমার চোখের সামনে আমাকে বোকা বানালো, আমি চিনতে পারলাম না। তুমি ভুল ভাবছো ভাবি, আমার ছেলেটার মনটা ভীষণ ভালো আর ও তেকে অনেক ভালোবাসে। তাই যদি হতো তাহলে আমাকে ওর আসল পরিচয় বলতে পারতো। আর কিছু বলতে না দিয়ে সেখান থেকে ব্যাগপত্র গুছিয়ে নিলেন তের মা। তের বাবা তেকে নিয়ে চলে যেতেই জাংকুকের মা জাংকুককে কল করলো। রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। কয়েকবার কল দিয়ে রেখে দিলেন। এর মধ্যে জাংকুক চলে আসলো। বেডে তেকে দেখতে না পেয়ে বলে উঠলো, তে কোথায় আম্মু? কি হলো আম্মু, চুপ করে আছো কেন? ভাই তেকে নিয়ে গেছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? কি করার ছিল আমার? তুমি ছোটবেলায় মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে, তাহলে তুমি কিভাবে ভাবলে তোমার পরিচয় জানার পরেও তোমার কাছে তেকে রেখে যাবে? আম্মু, তখন আমি ছোট ছিলাম, আমাকে যা করতে বলা হয়েছিল তাই করেছি। এখন আর সে সময়ের মধ্যে বিস্তার ফারাক। আমার কিচ্ছু করার নেই। তোমার বাবার কথার মতো ও বাড়ির সাথে আমি সব সম্পর্ক ছিন্ন করেছি। এখন আমার কিছু করার নেই। তার চেয়ে তুমি তেকে ছেড়ে দাও। এই দেহে প্রাণ থাকতে সেটা আর হবে না আম্মু। ছেড়ে আমি দিয়েছিলাম, নিজে এসে আমার খাঁচায় বন্দী হয়েছে। এখন সারা জীবন আমার কাছেই থাকতে হবে। জিহাবকে জড়িয়ে ধরে বলে, দোয়া করো আম্মু, তোমার বৌমাকে নিয়ে আসতে যাচ্ছি। তের জ্ঞান ফিরেছে কিন্তু পায়ে ব্যথার জন্য হাঁটতে পারে না। মাথা এখনো প্রচন্ড ব্যথা। তে জাংকুকের কথা মনে পড়তে দীর্ঘশ্বাস ছাড়লো। একবার ভাবলো জিজ্ঞাসা করবে জাংকুকের কথা, পর মুহূর্তে ভাবলো যে মানুষটা আমার অসুস্থতায় এভাবে আমাকে ছেড়ে গেল, যাকে ভালোবাসলাম সে ছেড়ে গেল। আর সে তো দুদিনের হাজবেন্ড। তে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠতে চেয়ে উঠতে পারছে না। আরেকবার চেষ্টা করতেই পড়ে যায় ফ্লোরে। খাট ধরে ওঠার চেষ্টা করছে, এমন সময় শোভিন এসে তেকে আগলে নেয়। তে রাগে দৃষ্টিতে শোভিনের দিকে তাকায়। শোভিন তেকে বলে, এত রাগ করছো কেন? আজ বাদে কাল আমার ঘরের বউ হবে আর আমি ধরলেই দোষ। অবশ্য তোমার তো আবার স্পর্শ ভালো লাগে না। রিলেশনে থাকাকালীন সময় তুমি আমাকে কখনো তোমাকে টাচ করার সুযোগ দাওনি, কিন্তু এই রাতে বিয়ে করে জাংকুকের সাথে ফুলসজ্জা সেরে ফেলেছো। তোমার যে শুধু ছোঁয়া নয় আরও কিছু লাগবে। আমাকে বলতে পারতে, আমি তোমাকে জাংকুকের চেয়ে বেশি খুশি করতে পারতাম। আমার পারফরমেন্স কিন্তু দারুণ। বিশ্বাস না হলে তোমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে দেখতে পারো। শোভিনের লাগামহীন কথাবার্তা শুনে তে নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো না। নিজের শরীরের কথা ভুলে শোভিনকে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের আওয়াজ শুনে তের মা কিচেন থেকে চলে আসলো। কি হয়েছে এখানে? শোভিন হেসে বলে, কিছু না মামি, তুমি তো জানোই আমাদের তে কেমন বাধ্যমে। ওয়াশরুমে যাবে, একা যেতে পারছে না, আবার আমার সাহায্য নিবে না। আচ্ছা ঠিক আছে, তুই যা এখান থেকে, আমি দেখছি। শোভিন চলে যেতেই তে বলা শুরু করলো, আমার বিয়ে একবার হয়ে গেছে, সেটা যেভাবেই হোক। তারপরেও তোমরা শোভিনের সাথে আমার বিয়ে দেওয়ার কথা চিন্তা করো কিভাবে? এখন এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। এখন আমার সাথে আয়, আমি তোকে সাহায্য করছি।
তে বিছানায় আটশোয়া হয়ে চোখ বন্ধ করে ভাবছে, আপনি তো চলে গিয়েছিলেন আমার জীবন থেকে, তবে ফিরে কেন আসলেন? আপনি কি ভেবেছেন আমি আপনাকে চিনতে পারিনি? আপনাদের বাসায় যে মামুনিকে দেখার পরেও চিনব না, যদিও মামুনির কোনো ছবি বাবা রাখেনি কোথাও, তবে তার নিজের কাছে যেটা আছে সেটা আমি বার কয়েক দেখেছি। বিশ্বাস করেন, যখন জানতে পেরেছি আপনি আমার চকলেট ফ্রেন্ড, একবার ইচ্ছে করছিল আপনাকে খুব করে জড়িয়ে ধরতে, কিন্তু আপনার অতীতের ব্যবহার আমাকে তা করতে দেয়নি। চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ছে। হঠাৎ মনে হলো কেউ আলতো হাতে তীর চোখের পানিগুলো মুছে দিচ্ছে। কৌতূহল নিয়ে চোখ খুলে সামনে মানুষটিকে দেখে একটু পিছিয়ে গেল। রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আপনি এখানে কেন এসেছেন? আমি না আসলে কে আসবে প্রাণ পাখি? আর যেই আসুক আপনি আসবেন না, চলে যান। জাঙ্কুক থেকে কোলে উঠিয়ে নিয়ে হাঁটা শুরু করলো। নামান আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? আপনাকে চলে যেতে বলেছি। সেটা বললে তো হবে না প্রাণ পাখি, আমি যেখানে তুমি সেখানে। আমি তোমার কাছে যাইনি, তুমি এসেছো, আর একবার যখন এসেই পড়েছো তখন আর ছাড়ছি না। দেখুন, আমি তো দেখতেই চাই, তাড়াতাড়ি দেখাও প্রাণ পাখি। অসভ্য লোক একটা, বউয়ের সাথে যদি অসভ্যতা না করে তবে আমি কিসের পুরুষ? আমাকে নামিয়ে দিন, না হলে কিন্তু ভালো হবে না। যান, একটু খারাপ করো না দেখি, আমার শরীরে অনেক ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দিন। তেকে খাটে শুয়ে দিয়ে নিজের পাশে শুয়ে পড়লো। তের হাতে চুমু খেয়ে বলল, এবার শান্তির ঘুম হবে। তে মনে মনে ভাবছে এই লোকটা কি চায় ঠিক বুঝতে পারি না, কখনো আমাবস্যা তো কখনো পূর্ণিমা। জাঙ্কুক ঘুমিয়ে আছে। তে জাঙ্কুকের ঘুমন্ত মুখশ্রীর পানে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে ছোটবেলায় তো বেশ গোলুমুলো ছিল, আর এখন একেবারে ডিয়ার ক্রাশ বিল্লাল আব্বাস খানের মতো দেখতে হয়েছে। তের মা খাবার নিয়ে রুমে আসেন। খাবার টেবিলে রেখে তের বেডে চোখ জেটে চিৎকার করে বলেন, জাঙ্কুক এখানে কি করছে? জাঙ্কুকের ঘুম ছুটে গেল। চিৎকার শুনে ঘুম জড়ানো কণ্ঠে বলল, আম্মু ডিস্টার্ব করছে কেন? দেখছো না তোমার ছেলেটা ঘুমাচ্ছে? জাঙ্কুক তুমি এখান থেকে চলে যাও। আম্মু, আমি যা ভুল করেছি সব ঠিক করে দেব, শুধু আমাকে কিছু সময় দাও, কথা দিচ্ছি অভিযোগ করার সুযোগ দেব না, কোনো প্রমাণ চাই না, তুমি চলে যাও তের জীবন থেকে। আম্মু, আমি এটা পারবো না, আমি জানি সেদিন আমি ভুল করেছি, তখন আমি ছোট ছিলাম, আমাকে যা বলা হয়েছে তাই করেছি। এখন তো বিষয়টা এমন নয়, এখন আমি বুঝতে শিখেছি, সঠিক আর ভুলের পার্থক্য বুঝি। শেষবারের মতো একটা সুযোগ দাও, আমি ভেবে দেখবো, তুমি এখন এখান থেকে চলে যাও। জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে চলে যাচ্ছে। তের মা এত করে বলছেন তেকে রেখে যেতে, জাঙ্কুক যেন শুনছে না। এত কিছুর পরেও তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক তেকে খেপাতে বলে, আমি জানি মিস। ঝগড়ুটে মনে মনে এটাই চাইছিল। জাঙ্কুকের কথা শুনেও না শোনার ভান করে বসে আছে অন্যদিকে ঘুরে। জাঙ্কুক তেকে নিজের দিকে ঘুরিয়ে তের চুলে হাত ডুবিয়ে দিয়ে বলে, যদি এর চেয়ে বেশি কিছু চাও তাও দেবো, তবুও মুখ ফুলিয়ে থেকো না বউ। টুক করে খেয়ে ফেলতে ইচ্ছে করে, অসভ্য লোক কিছু মুখে আটকায় না। জাঙ্কুক বক বক করতে করতে ম্যানশনে চলে আসলো। তারপর তেকে কোলে নিয়ে বাসায় প্রবেশ করে সোজা নিজের রুমে চলে গেল। রুমে যেয়ে তেকে বেডের উপর বসিয়ে দিয়ে বলে, তুই কত খাস বলতো, এত ওজন তোর শরীরে? তে রাগ দেখিয়ে বলে, বাহ, ভালো উন্নতি হয়েছে তো আপনার, আপনি থেকে 1 লাখে তুই। ওই মিস ড্রামাবাজ, তোকে আপনি করে বলতে আমার বইয়ে গেছে, তো এতদিন বুঝি আপনার বয়ে গিয়েছিল? ঠিক তাই। এরই মধ্যে জাঙ্কুকের মা দরজায় নক করে, তোদের ঝগড়া শেষ হলে আসতে পারি ভিতরে? আর আম্মু আসো, আমার মতো ভালো ছেলে কি আর ঝগড়া করতে পারে? যা ঝগড়া করার তা তো করতে পারে এই মামুকি ভাঞ্জি। হয়েছে, আর নিজের গুণগান গাইতে হবে না, আমি জানি তুই বাদর ছিলি আর বাদর আছিস। আয় মা, তোকে ফ্রেশ করে দিই, কিছু খাবার খাইয়ে দিই, মুখটা কেমন শুকিয়ে গেছে। জাঙ্কুক ছাদে এসে কাইকে কল করছে। আজ কয়েকদিন ধরেই কায়ের ফোন বন্ধ। জাঙ্কুক অন্য একজনকে ফোন দিল তার থেকে একটা সংবাদ শুনে। জাঙ্কুক বলল, এক্ষুনি আসছি। জাঙ্কুক তেকে কোলে নিয়ে বসে আছে। তেও চুপটি করে জাঙ্কুকের বুকের সাথে লিপ্টে আছে, যেন পরম শান্তির জায়গা। কেউ একজন বলেছিল, ভালোবাসার মানুষটির বুকে মাথা রাখার মতো শান্তি আর নেই। জাঙ্কুক হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে, তার মাথায় শুধু সেই সময়ের দৃশ্যগুলো ঘুরপাক খাচ্ছে। তখন বাসা থেকে বের হয়ে ঠিকানা মতো যেয়ে দেখে কায়ের ক্ষত বিক্ষত দেহ পড়ে আছে। মৃত্যু কিছুতেই যেন মেনে নিতে পারছে না। জাঙ্কুক মনে মনে ভাবছে, এবার আর তোমাদের ছাড় দেওয়া হবে না। জাঙ্কুকের শার্টের উপর আঙুল দিয়ে আঁকে বুকি করছে। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কিছু বলবি? তুমি সেদিন আমাকে ওভাবে চোখ বেঁধে ছাদে রেখে কেন চলে এসেছিলে? যদি আমি পড়ে যেতাম তবে তো মরেই যেতাম। জাঙ্কুক তের মাথাটা নিজের বুকে চেপে ধরে বলে, তখন আমি অতটা বড় ছিলাম না রে, তাই অন্যের কথা শুনে তোর ক্ষতি করতে চেয়েছিলাম। মাথাটা বুক থেকে উঠিয়ে বলে, অন্যের কথা মানে? অন্যের কথা শুনে? তবে সেদিন চাচ্চু আমাকে বলেছিল
তোর বাবা নাকি আমার ফুপিকে মেরে ফেলেছে, আর আমি যদি তোকে মেরে ফেলি তবে তোর বাবা বুঝতে পারবে নিজের মানুষের মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক। আর তখন আমার বয়সটা মাত্র 9 বছর ছিল। তাই বলে তুমি আমাকে ফেলে দিতে চাইবে? আমার জন্য তোমার মায়া হয়নি? জাঙ্কুক প্রতি উত্তর করার মতো শব্দ খুঁজে পেল না, শুধু বলল, আমি ভুল করেছিলাম প্রাণ পাখি, এবার ভুল শুধরে নেব। যদি আবার কেউ বলে আমাকে কষ্ট দিতে তবে কি করবে? এখন আমি 9 বছরের বাচ্চা না, যথেষ্ট জ্ঞান আছে আমার। কেউ বললি তার কথা শুনবো না। আমার খুব ভয় হয়, মনে হয় তুমি আমাকে আবার মেরে ফেলবে না তো? বোকা বোকা কথা বলিস না তো। আচ্ছা শোন, আজকে রাতে এক জায়গায় যাবো আমি, প্লিজ চল। তোমাকে একা রেখে যেতে পারবো না, আর চট্টগ্রামে যেতে হবে কারণ কায়ের দাফন সম্পন্ন করতে হবে। ঠিক আছে, আমি যাব আপনার সাথে। শোন, তুই আমাকে আপনি করে বলবি না, তুমি করে বলবি, পরে ভেবে দেখবো। এখন ব্যাগ প্যাকিং করতে হবে তো। এইদিকে জিন বসে আছেন সুগার সাথে। ওই খুনির মেয়েকে মেনে নিতে পারছি না। আমি কি পারছি মেনে নিতে, কিন্তু নিজের ছেলের জন্য কিছু করতে পারছি না। ভাই ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে শত্রু মেয়ে শত্রুই হয়। এখন কি করবো বলতো? জাঙ্কুক আর তে চট্টগ্রামে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোর হয়ে গিয়েছে। তে ঘুম থেকে উঠে জাঙ্কুককে দেখতে না পেয়ে ভয় পেয়ে গেল। সামনে একটি মেয়ে বসে আছে। গুড মর্নিং ম্যাম। তুমি কি? ম্যাম, স্যার একটু জরুরি কাজে বাইরে গেছেন, সেজন্য আপনার দেখাশোনা করার দায়িত্ব আমার। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার নাস্তা রেডি করছি। মেয়েটি ফোন বের করে তের দিকে বাড়ি দিয়ে বলল, ম্যাম স্যারের সাথে কথা বলুন। তে ফোন কানে ধরতে জাঙ্কুক মিষ্টি কণ্ঠে বলল, প্রাণ পাখি কিছু খেয়ে নাও। তুমি তো জানো আমার মনের অবস্থা বেশি ভালো নেই। নিজের হাতে ভাইয়ের মতো মানুষটাকে দাফন করে আসলাম। তে মায়া ভরা কণ্ঠে শুধালো, তুমি কিছু খেয়েছো? তের তুমি ডাকে জাঙ্কুকের হৃদয়ে প্রশান্তি বয়ে গেল। আমি ফিরে এসে খাবো, তুমি খেয়ে নাও। তে খাবার খেয়ে মেডিসিন খেয়ে নিল। জাঙ্কুকের আসতে আসতে প্রায় বিকাল হয়ে গেছে, সেটা খেতে খুবই আছে। জাঙ্কুক মেয়েটিকে পাঠিয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিজেও তেকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল। জাঙ্কুক তের ঘুম ভাঙলো সন্ধ্যার দিকে। হালকা নাস্তা করে জাঙ্কুক তেকে বলল, চলো একটু সমুদ্রের তীর থেকে ঘুরে আসি। জাঙ্কুকের হাতে আবদ্ধ, তের হাত দুজনে হাসছে। ঝিরে ঝিরে বাতাস, সমুদ্রের গর্জন, আকাশে তারার মেলা, এক অপরূপ দৃশ্য তৈরি হয়েছে। তে জাঙ্কুককে বলল, চলো একটু সমুদ্রে পা ভেজাই। অনেক সময় হাঁটাহাঁটি করে চলে আসছে হোটেলে। এমন সময় জাঙ্কুক দেখতে পায় কেউ তের দিকে ঘুরে চড়ছে। জাঙ্কুক তেকে টান দিয়ে নিচে ফেলে দেয়। পরপর 3টা গুলি শূন্যে ছড়ে কেউ। জাঙ্কুক তেকে নিজের কোলে তুলে নিয়ে হাঁটছে। হোটেল থেকে কাছেই ছিল বিচ, তাই বেশি দেরি হয়নি হোটেলে ফিরতে। তে জাঙ্কুককে বলল, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? তের কথা শুনে জাঙ্কুক তের 2 বাহু শক্ত করে ধরে বলে, নাকামি হচ্ছে, কিছু বোঝো না? তোর আশিক হয়তো আমাকে মারতে এসেছিল। কি বলছো? তাহলে গুলি তো আমার দিকে ছুড়েছে, সেটাই তো ভাবার বিষয়। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তুই শোভিনের সাথে কতবার ক্লোজ হয়েছিস? সত্যি কথা বলবি, তোর গর্ভে কার সন্তান? জাঙ্কুকের কথা শুনে তে অবাক হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। শেষের কথাটা শুনে বলে, ছাড়ুন আমাকে, আপনার মতো মানুষকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। যার নিজের চরিত্রের খবর নেই সে আমার চরিত্রে আঙুল তুলে। ছি, ভাবতেও ঘৃণা হচ্ছে আপনার মতো মানুষকে আমি ভালোবেসেছি। তের কথা শুনে তেকে আরো শক্ত করে ধরে তে আর্তনাদ করে উঠে বলে, আমার লাগছে, ছাড়ুন। লাগুক, আমারও লেগেছে। তোর আর তোর আশিকের অন্তরঙ্গ মুহূর্ত ছবিগুলো দেখে কি আবল তাবল বলছেন? মাথা ঠিক আছে আপনার? শোভিন কোনোদিন আমাকে জড়িয়ে পর্যন্ত ধরতে পারেনি। আর ছি, আপনি সত্যি একজন খারাপ লোক। তেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে জাঙ্কুক ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। জাঙ্কুকের বলা কথাগুলো বারবার প্রতিধ্বনি করছে তের মস্তিষ্কে। হুট করে একটা কথায় আটকে গেল তে। নিজের পেটে হাত দিয়ে চোখের জলটুকু মুছে নিয়ে উঠে বসলো। একটা কাগজে কিছু লিখে রেখে চলে গেল। এসেছিল ভালোবাসার ভিতর শক্ত করতে, উল্টো ভেঙে গেল। টিকিট কেটে উঠে পড়ল বাসে। মনে নিয়ে যাচ্ছে পাহাড় সমান অভিমান। মনে মনে তে বলছে, নিজের সন্তানকে অস্বীকার করলেন জাঙ্কুক, আপনি ভালো ছিলেন না আর ভালো হতেও পারবেন না। বাস চলছে আপন গতিতে। জাঙ্কুক শোভিনকে একটা রুমে আটকে রেখেছে। সমানে একটা সিঙ্গেল সোফার পায়ের উপর পা তুলে বসে আছে। জাঙ্কুক একটা ছেলেকে ইশারা করতেই শোভিনের চুল ধরে মাথাটা উঁচু করলো। তোর সাহস কি করে হলো আমার প্রাণ পাখির নামে মিথ্যে বলার? শোভিন জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, তুই কোনোদিন তেকে নিজের সাথে রাখতে পারবি না। তার চেয়ে তেকে আমার হাতে তুলে দে, আমি তেকে আগলে রাখবো। আর কিছু বলার আগে নাক বরাবর একটা খুশি বসিয়ে দেয়। মুখ থুবড়ে নিচে পড়ে যায় শোভিন। তবুও মাথা তুলে বলে, তোর বাপ চাচা কোনোদিন তেকে শান্তিতে থাকতে দেবে না। তোর কি মনে হয় তের সাথে ছবিগুলো আমি এডিট করেছি ওগুলো তোর
চাচ্চুর কাজ, তোর জিন চাচ্চুর কাজ। আমি তো মাত্র দাবার একটা গুটি মাত্র। আসলে চাল তো চালে তোর চাচ্চু। যদি আমাকে কথা দিস আমাকে বাঁচিয়ে রাখবি আর আমার কথা কাউকে বলবি না, তবে তোকে আমি প্রমাণ দেব তোর ফুপির আসল খুনিকে। যদি সঠিক তথ্য দিতে পারিস তবে কথা দিচ্ছি তোকে ছেড়ে দিব। সবিনকে দুজন উঠিয়ে বসিয়ে দিল। জাঙ্কুক ইশারা করতে লোক দুজন বের হয়ে গেল। সবিন নিজের ফোন বের করে একটা ভিডিও প্লে করলো। ভিডিও দেখে জাঙ্কুক নিজের হাত মুষ্টিবদ্ধ করে রাগ সংযত করে নিল। সবিনের ফোন থেকে ভিডিও ক্লিপটা নিজের ফোনে নিয়ে চলে গেল। হোটেলে ফিরে রুমে ঢুকতেই দেখতে পেল পুরো রুম ফাঁকাতেই নেই। টেবিলের উপর গ্লাসের নিচে একটা চিরকুট হাতে নিয়ে খুলতেই দেখতে পেল। ভেবেছিলাম আপনি সত্যিই ভালো হয়ে গেছেন, তবে আমার ধারণা ভুল। আপনি কোনোদিন ভালো হবেন না। নিজের সন্তানকে অস্বীকার করলেন, সেদিন রাতের কথা ভুলে গেলেন। আপনার জীবনে আর ফিরছি না। জাঙ্কুক পা দিয়ে টেবিলে বাড়ি দিয়ে বলে, সব সময় কেন আমি তোমাকে ভুল বুঝি প্রাণ পাখি। তুমি আর ফিরে এসো না আমার জীবনে, আমি তোমার যোগ্য না। জাঙ্কুক উঠে দ্রুত পায়ে বের হয়ে গেল। মনে মনে ভয় পাচ্ছে যদি তার বাবা চাচা তের সাথে খারাপ কিছু করে ফেলে। তের মোবাইলে কল করে যাচ্ছে, কিন্তু তে তো ফোন সাইলেন্ট করে রেখেছে। সে কিছুতেই কথা বলবে না জাঙ্কুকের সাথে। বারবার কষ্ট দেবে আর সরি বলবে, সেটা হবে না। আর সুযোগ দেবে না আমাকে কষ্ট দেওয়ার। তে বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে নিজের পেটের উপর বারবার হাত রাখছে। নিজেকে আজ কেমন পূর্ণ লাগছে। মনে মনে সবিনকে ধন্যবাদ দিল। সেদিন সবিনের সাথে ব্রেকআপ না হলে আজকে এসবের কিছুই হতো না। তের মা দরজার পাশে দাঁড়িয়ে মেয়ের কাণ্ড দেখছেন, তবে তিনি কিছুই আন্দাজ করতে পারছেন না। তে বলে, ডেকে উঠতেই তে ঘাবড়ে যায়। তুমি কখন আসলে আম্মু? অনেকক্ষণ। তা এখন বুঝি অনেক বড় হয়ে গেছিস? মায়ের কাছ থেকে কথা লুকাতে শিখে ফেলেছিস? না আম্মু, আমি তোমাদের কিভাবে বলবো, আমি নিজেই তো আশা করে জানতে পারলাম। তবে আমার কয়েকদিন ধরে শরীরটা ভারী ভারী লাগছিল। এখন বলছি তোমা, তোমরা আসলে নানা নানু হতে যাচ্ছ। মেয়ের কথা শুনে তার মনটা ভালো হয়ে গেল। জাঙ্কুক এসে তের খোঁজ জানতে পারলো, তাই আর তেকে ডিস্টার্ব করলো না। নিজের বাসায় এসে তার বাবাকে বলল, বাবা তোমার আমার সাথে যেতে হবে, কোনো প্রশ্ন ছাড়াই যাবে। আর তোমার কোনো ধর ভাইকেও আসতে বলবে বিকেল 5টায়। জাঙ্কুক নিজের রুমে এসে তেকে মেসেজ করলো, হাই জানেমান, রাখলে তোমাকে দারুণ লাগে, ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলে নিচুর মতো। প্রাণ পাখি, তোমার প্রাণে এখন আমার স্পন্দন। একের পর এক মেসেজ করে যাচ্ছে। তের মা বলল, এই ছেলেটা ছোট থেকে পাগলাটে, কখন কি করে নিজেও জানে। কয়েকটা মেসেজের প্রথম অংশ তিনি দেখেছেন। মোবাইলটা মেয়ের হাতে দিয়ে বলল, তোকে আর তোর ফুপ্পিকে বাড়ির বিষে ধরেছে, চাইলেও সে বিষ থেকে মুক্তি নেই। কথাটা বলে মুচকি হেসে চলে গেলেন। সাথে সাথে মোবাইলের মেসেজ টিউন বেজে উঠল। সেদিকে চোখ পড়তে ছানা বড়া খেয়ে গেল। এতটুকু দেখা যাচ্ছে জানো মা। মেসেজ ওপেন করতে করতেই দেখতে পেল এরকম মেসেজের অভাব নেই। এবার বুঝতে পারলো তার মা তাকে ওসব কথা কেন বলেছে। মোবাইলটা হাতে নিয়ে মেসেজ অপশনে ঢুকে টাইপ করলো, অসভ্য লোক, আর আমাকে মেসেজ করলে উগানটা পাঠিয়ে দেব। তের মেসেজ দেখে জাঙ্কুক হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। জাঙ্কুক রিপ্লাই করলো, উগানটা কেন রাগ রানী, আমি তো তোমাকে নিয়ে নির্বাসনে যেতেও রাজি। জাঙ্কুকের মেসেজ পেতে বিরক্ত হয়ে ফোন সুইচ অফ করে দিল। জাঙ্কুক শুয়ে শুয়ে হাসছে আর বলছে, আমি তোর পিছু ছাড়ছি না। বিকেলে জাঙ্কুক নিজের বাবা আর চাচুকে নিয়ে কোথাও যাচ্ছে। এদিকে তোমার সাহস হচ্ছে কি করে জাঙ্কুক আমার বোনের খুনির বাড়িতে আমাকে নিয়ে আসতে? এই বাড়িতে আমি পা রাখবো না। আজকে তোমাকে আসতেই হবে বাবা। আজকে আমার ফুপি আম্মুর সাথে হওয়া অন্যায়ের শাস্তি দেওয়ার সময় তুমি আমার উপর ভরসা রেখে চলো। জিন ভাবলেন হয়তো তার এতদিনের ইচ্ছে পূরণ হয়েছে, তাই বলে উঠলেন, ভাই আমাদের একবার জাঙ্কুকের কথা শোনা উচিত। সুগা রাজি হলেন। দীর্ঘ 30 বছর পর এই বাড়িতে পা রাখছেন। তে সোফায় বসে পান্তা খাচ্ছে আর টম অ্যান্ড জেরি দেখছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। তে ভুরু কুচকে বলল, দেখ তো টনি, এই সময় কে আসলো? আর শোন, যদি দেখেছিস কোনো পাগল এসেছে তবে দরজা খুলবি না। টনি তের কথা না বুঝে গোল গোল চোখ করে তের দিকে তাকিয়ে আছে। দরজা খুলতেই দরজার সামনে মানুষটিকে দেখে তের মায়ের হাত থেকে কফি মগটা নিচে পড়ে ঝংকার তুলে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। জাঙ্কুক সোফায় বসতে বসতে বলে, আম্মু আমি থাকতে তোমার এত চিন্তা করতে হবে না, তুমি বরং শ্বশুর আব্বুকে ডেকে দাও। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, তে তোমার বাবাকে ডেকে দাও।
আমি কথা দিচ্ছি আজকের পর আর কোনো মিথ্যা অপবাদ নিয়ে বেঁচে থাকতে হবে না। তে তার বাবাকে ডেকে নিয়ে আসলো। তের বাবা আসতে একবার চোখে চোখ পড়লো জাংকুকের বাবার সাথে। সবাই আসতে জাংকুক বলল যে কারণে এত বছর ধরে নিজেদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করেছেন। জাংকুক তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা তুমি ফুপির মৃত্যুর পর কখনো জানতে চেয়েছো কী কারণে ফুপি আত্মহত্যা করলো? জানার কি আছে? নিজের হাতে চিঠি লিখে রেখে গেছে যেখানে স্পষ্ট করে লেখা আছে ওর নাম। আচ্ছা বাবা এটা বলো, তখন জিন চাচ্চু কোথায় থাকতো? তুমি ভালো করেই জানো, সবসময় আমাদের সাথেই থাকতো। তোমার দাদুর বন্ধুর ছেলে, ওর বাবা মা না থাকায় ছোটবেলা থেকে আমাদের সাথে বড় হয়েছে। তাহলে তোমার একবারও কেন এটা মনে হলো না ফুপির সাথে জিন চাচুর কোনো সম্পর্ক থাকতে পারে? যা মুখে আসছে বলে ফেলছো, ভুলে যেও না জিন আমার নিজের ভাইয়ের মতোই ছিল আর আমার বোনকে ছোট বোনের চোখে দেখতো। তুমি ভুল ছিলে বাবা, ফুপি নামজন আঙ্কেলকে নয় বরং জিন চাচুকে ভালোবাসতো। জিন ঘামতে শুরু করলেন। এসব কি বলছো জাংকুক? জাংকুক সাথে সাথে তার মোবাইলটা বের করে এবং একটা ভিডিও ক্লিপ চালু করে যেখানে জিন তার ফুপিকে ফাঁস লাগিয়ে হত্যা করে। উপস্থিত সবাই হতভম্ব হয় যে এই কথাটা কেউ ধারণায় আনতে পারেনি এই কাজটা জিন করেছে। জিনকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। সব ভুলে পুরনো বন্ধুকে বুকে টেনে নিলেন জাংকুকের বাবা। আমি চাই আমার তে মাকে ধুমধাম করে আমাদের বাড়িতে নিয়ে যেতে। আশা করি দ্বিমত করবি না, বড় করে একটা রিসেপশন পার্টির আয়োজন করি। কি বলিস? আইডিয়াটা খারাপ না। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে ব্যস্ত রাস্তা দেখছে তে। পেছন থেকে জাংকুক থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখলো। জাংকুকের স্পর্শে ঈষৎ কেঁপে উঠল তের। জাংকুক আরো একটু গভীরভাবে জড়িয়ে নিল নিজের সাথে। জাংকুক নেশালো কণ্ঠে ডেকে উঠল, প্রাণ পাখি। জাংকুকের ডাকে তের হৃদয়ে প্রশান্তি ছেয়ে গেল। এই মুহূর্তে সে সব পাত্তা না দিয়ে তে জাংকুককে সরিয়ে দিতে চাইল। জাংকুক তের কাঁধে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আগে আমার কথাটা তো শোনো প্রাণ পাখি। আপনার কোনো কথা শোনার ইচ্ছে নেই, চলে যান আপনি। জাংকুক জোর করে তেকে কোলে তুলে ঘরে নিয়ে আসলো। নিজের কোলে বসিয়ে বলল, এখন আমি বলি তুমি শুনবে। সকালের ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত। এত নোংরা ছবি দেখে মাথা ঠিক ছিল না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো সেদিন তোমাকে আমি ছাদ থেকে ধাক্কা দিয়েছিলাম, তবে সেটা জিন চাচুর কথায়। দুদিন পরে বেশ ধুমধাম অনুষ্ঠান করে তেকে উঠিয়ে নিয়ে গেল জাংকুকদের বাড়িতে। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় মধ্যরাত হয়ে গেল। তে আয়নার সামনে দাঁড়িয়ে তার পরনের জুয়েলারিগুলো খুলে রাখছে। ঠিক সেই সময় জাংকুক তের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, প্রাণ পাখি তবে শেষমেশ তুমি আমার ভালোবাসা আসক্ত হলে। তে জাংকুকের বুকে মুখ গুজে বলে, তোমার ভালোবাসা তো এমন বিষ যা পান না করলেও বাঁচতে পারবো না, আবার পান করেও এখন সইতে পারছি না। জাংকুক তেকে আর একটু নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, সারা জীবন এভাবে আমার বিষে লাল নীল হয়ে আমার বুকে মুখ লুকাবে। বড্ড ভালোবাসি তোমাকে ঝগড়ুটে। জাংকুক তেকে বেডে শুয়ে দেয় এবং তের উপর উঠে পড়ে। জাংকুক তের কানে কানে বলে, প্রেগন্যান্সির সময় একটু করে কিচ্ছু হবে না। তে মুস্কি হাসে। জাংকুক সম্মতি পেয়ে তের শরীরে ভালোবাসার পরশ এঁকে দেয় আর দুজন এক ভালোবাসার নতুন রাজ্যে ডুব দেয়।